আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে তোমাদের হচ্ছে আলোর প্রতিফলনের বোর্ড প্রশ্নের সমাধান। আলোর প্রতিফলনের 3টা লেকচার আমরা কমপ্লিট করছি। ফার্স্ট লেকচার, সেকেন্ড লেকচার এন্ড থার্ড লেকচারের মাধ্যমে চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম, চ্যাপ্টারের থিওরি পার্টটা বা কনসেপচুয়াল পার্টটা। এখন যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে তোমাদের বোর্ড প্রশ্নের কিছু সমাধান। কয়েকটা বোর্ড কোশ্চেনের সমাধান করে দিলে হয়তোবা তোমাদের জন্য কনসেপ্টগুলো বোঝা একটু ইজি হবে। সেই কারণে আমরা বোর্ড কোশ্চেনের কিছু সমাধান করব, ঠিক আছে? এখন কোশ্চেনের সমাধান করার আগে তোমাদের এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে ম্যাথগুলো করার জন্য, এই সূত্রগুলো যদি একটু তোমাদের মনে করায় দেই। আমি কিন্তু সেকেন্ড লেকচার, থার্ড লেকচার, 2 লেকচারেই কিছু সূত্র পড়াইছি এবং থার্ড লেকচারে এই চ্যাপ্টারের মোট কয়টা সূত্র আছে সেগুলো একটা পেজের মধ্যে লিখে দিয়েছিলাম। তারপরেও যদি আরেকবার একটু মনে করায় দিই তাহলে দেখো তো সূত্রগুলা কি কি। আসলে খুব বেশি সূত্র কিন্তু আমরা পড়ি না এই চ্যাপ্টারের জন্য। এই চ্যাপ্টারের ম্যাথ খুবই কম, সূত্র খুবই কম, তো আমরা খুব সহজেই মনে করতে পারবো। ধরো 1 নম্বর সূত্রটা ছিল হচ্ছে তোমার এইটা, I ইজ ইকুয়াল আর। সবচেয়ে ছোট সূত্র, সবচেয়ে সহজ সূত্র। এটা হচ্ছে তোমার আপতন কোণ আর প্রতিফলন কোণ হচ্ছে সমান, ঠিক আছে? 2 নম্বর সূত্র ছিল হচ্ছে F ইজ ইকুয়াল আর বাই 2। F তে ছিল হচ্ছে ফোকাস দূরত্ব, আর তে ছিল বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। 3 নম্বরটি ছিল 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইকুয়াল 1 বাই এফ। ইউতে হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, বস্তু কত দূরে আছে, ইউতে হচ্ছে বস্তুর দূরত্ব, ভিতে হচ্ছে বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব, আর এফ তে হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব। তাহলে বস্তুর দূরত্ব, বিম্বের দূরত্ব এবং ফোকাস দূরত্ব, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা ডাটা যদি তোমার কাছে দেওয়া থাকে তাহলে তুমি তৃতীয়টা বের করতে পারবা। এখন এই সূত্রের মধ্যে মান বসানোর ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন বস্তুর দূরত্ব সবসময় পজিটিভ হয়, এর কোনো পজিটিভ নেগেটিভ নাই, বস্তুর দূরত্ব সবসময় পজিটিভ হয়, ঠিক আছে? বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। পজিটিভ কখন হবে? পজিটিভ কখন হবে? পজিটিভ হবে যখন বাস্তব বিম্ব গঠিত হবে, ঠিক আছে? যখন বাস্তব বিম্ব গঠিত হবে তখন পজিটিভ হবে। নেগেটিভ কখন হবে তাইলে? নেগেটিভ হবে যখন অবাস্তব বিম্ব গঠিত হবে, ঠিক আছে? যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে যে বাস্তব বিম্ব গঠিত হয়েছে তাহলে ভি এর মান পজিটিভ বসাবা, আর যদি বলে দেওয়া থাকে যে অবাস্তব বিম্ব গঠিত হয়েছে তাহলে ভি এর মান তুমি নেগেটিভ বসাবা। ফোকাস দূরত্ব পজিটিভ নেগেটিভ দুই ধরনের হইতে পারে। পজিটিভ কখন? যখন এটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব, অবতল দর্পণের ফোকাস দূরত্বের জন্য এফ এর মান পজিটিভ বসাবা, আর উত্তল দর্পণের ফোকাস দূরত্বের জন্য এফ এর মানটা বসাবা নেগেটিভ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের সূত্র, এবং সূত্রের মধ্যে কোন ভ্যালু তুমি কিভাবে বসাবা, কখন কোনটা বসাবা, ঠিক আছে? এটা ছিল থার্ড সূত্র, এটা দিয়ে অনেক ম্যাথ করতে হবে। 4 নম্বর সূত্রটা কি ছিল মনে পড়ে? 4 নম্বর সূত্রটা, 4 নম্বর সূত্রটা ছিল বিবর্ধনের সূত্র। এম ইজ ইকুয়াল এল প্রাইম ডিভাইডেড বাই এল। এল প্রাইমতে ছিল কি? এল প্রাইমতে ছিল হচ্ছে বিম্বের বা প্রতিবিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য, আর এলতে ছিল হচ্ছে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য। অর্থাৎ লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য এবং তোমার বিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য দুইটার যে অনুপাত সেটাই হচ্ছে আমাদের বিবর্ধন। বিবর্ধনকে আরো একটা ভাবে লেখা যায়, বিবর্ধনকে আরো একটা ভাবে লেখা যায় এম ইজ ইকুয়াল মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। ভিতে হচ্ছে তোমার এই যে বিম্বের দূরত্ব, ভিতে হচ্ছে বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব, আর ইউতে কি? ইউতে হচ্ছে বস্তুর দূরত্ব। এই দূরত্ব কিন্তু সবগুলো আমরা দর্পণ থেকে হিসাব করি, ঠিক আছে? দর্পণ থেকে কত দূরত্ব আছে, ইউতে হচ্ছে বস্তুর দূরত্ব। এই নেগেটিভ হচ্ছে, এখন তুমি দেখো যে বিম্বের দূরত্ব বাস্তবের ক্ষেত্রে পজিটিভ, বিম্বের দূরত্ব অবাস্তবের ক্ষেত্রে নেগেটিভ বসাবা।
এখন যদি ধরো বাস্তব বিম্ব গঠিত হইল, বাস্তব বিম্ব গঠিত হইলে এম এর মান কি হবে দেখো তো। বাস্তব ধরো এই যে এখানে এম ইজ ইকুয়াল বাস্তব বিম্ব গঠিত হয়েছে, বাস্তব বিম্ব গঠিত হইলে নেগেটিভ ভি এর মান হচ্ছে পজিটিভ বাস্তবের জন্য, বাস্তবের জন্য ভি এর মান পজিটিভ আর ইউ এর মান হচ্ছে সবসময় পজিটিভ। তাহলে দেখো তো নেগেটিভ এন্ড পজিটিভ হচ্ছে নেগেটিভ আর নিচে একটা পজিটিভ। এখন কোন একটা নেগেটিভ জিনিসকে যদি তুমি পজিটিভ দিয়ে ভাগ করো তার রেজাল্টটা নেগেটিভ আসবে, অর্থাৎ এম এর মান আসতেছে নেগেটিভ। কখন? যখন বিম্ব হচ্ছে, বিম্ব যখন বাস্তব হচ্ছে এম এর মান নেগেটিভ আসতেছে, বিম্ব যখন বাস্তব হচ্ছে এম এর মান নেগেটিভ আসতেছে। বাস্তব আমাদের মেইন কনসার্ন না, মেইন কনসার্ন হচ্ছে উল্টা। উল্টা উল্টা জিনিসটা কি? বাস্তব বিম্ব কিন্তু সবসময় উল্টা হয়, তাই না? তো যখন বাস্তব বিম্ব গঠিত হয় তখন বিম্ব উল্টা হয়, অর্থাৎ বিম্ব উল্টা হইলে এম এর মানটা হচ্ছে নেগেটিভ আসে। আর বিপরীতভাবে, এটার বিপরীতভাবে এম ইজ ইকুয়াল যখন অবাস্তব বিম্ব গঠিত হয় তখন কি হয়? অবাস্তব বিম্ব গঠিত হইলে নেগেটিভ ভি এর মানটা নেগেটিভ, ইউ এর মানটা পজিটিভ। মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, ডিভাইড বাই প্লাস। একটা পজিটিভ রাশিকে আরেকটা পজিটিভ রাশি দিয়ে ভাগ করো, তুমি একটা পজিটিভ রাশি পাবা, তাই না? একটা পজিটিভ রাশি পাবা। তো পজিটিভ কখন পাচ্ছ এম এর মান? যখন এটা হচ্ছে অবাস্তব, অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব কিন্তু সবসময় সোজা হয়, অবাস্তব বিম্ব কিন্তু সবসময় সোজা হয়, অর্থাৎ বস্তু যদি, বিম্ব যদি সোজা হয় তাহলে এম এর মান বা বিবর্ধনের মান পজিটিভ পাওয়া যায়। আচ্ছা, এখন যদি তোমাদেরকে এই উল্টা সোজা এই জিনিসগুলো বের করতে না বলে, শুধু বিবর্ধন বের করতে বলছে, ঠিক আছে, শুধুমাত্র বিবর্ধন বের করতে বলছে, তখন এম ইজ ইকুয়াল ভি ডিভাইডেড বাই ইউ, এরকম, ঠিক আছে, পরম মানের ভিতরে। এই ছিল হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি সবগুলা সূত্র, এই কয়টাই, এর চেয়ে বেশি কিছু নাই এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য। তোমাদের এই কয়টা সূত্র লাগবে। আর সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে রশ্মি চিত্র থেকে, ঠিক আছে। আমরা কিন্তু থার্ড লেকচারে সবগুলা পজিশনের জন্য রশ্মি চিত্র আঁকছিলাম, মনে আছে? অসীমে থাকলে বিম্ব কেমন হবে, অবতল দর্পণের জন্য মেইনলি, অসীমে থাকলে বিম্ব কেমন হবে, একটু সামনে বক্রতার ব্যাসার্ধের বাইরে থাকলে কেমন হবে, দেন বক্রতার কেন্দ্রে থাকলে কেমন হবে, ফোকাসে থাকলে কেমন হবে, ফোকাসের সামনে থাকলে কেমন হবে, সবগুলো পজিশনের জন্য কিন্তু আমরা রশ্মি চিত্র শিখে আসছি আমাদের থার্ড লেকচার থেকে। তো এই সবগুলো রশ্মি চিত্র আমাদের লাগবে থার্ড লেকচারের, রশ্মি চিত্রগুলো আমাদের লাগবে। কেউ যদি মিস করে থাকো তাহলে আগে এগুলো দেখে আসো, থার্ড লেকচারের রশ্মি চিত্রগুলো আমাদের লাগবে। তো মোটামুটি এই কিছু জিনিস আমাদের লাগবে হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করার জন্য, ঠিক আছে। এখন আমরা সরাসরি সলভে চলে যাব। প্রথম কোশ্চেনটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2024 সালে আসা কোশ্চেন, বরিশাল বোর্ড 2024 সালে আসা কোশ্চেন, একেবারে রিসেন্ট কোশ্চেন। ক নাম্বার কোশ্চেনটা হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্ব কাকে বলে এটা আমরা পড়ছি। প্রতিবিম্ব কাকে বলে? যখন কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মি নির্গত হয়ে কোনো তলে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়, ঠিক আছে, দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। কি বলছি হয়তো বা কিছুই বুঝতে পারো নাই, তাই না? বইটা খুলবা, খুলে আমরা আমরা যেভাবে পড়াইছিলাম আর কি, চিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে ওইভাবে একটু পড়ার চেষ্টা করবো, তাহলে বুঝে যাবো। এটা এখানে তো কঠিন কিছু নাই। প্রতিবিম্ব কাকে বলে? এরপর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেন বাড়ে? এটা আমাদের এই অধ্যায়ের কোশ্চেন না, সো এটা বাদ। গ নাম্বার আমাদের মেইন কনসার্ন যেটা, উদ্দীপকের লক্ষ্যবস্তুর বিবর্ধন নির্ণয় করো। দেখো তো লক্ষ্যবস্তুর বিবর্ধন, আমরা বিবর্ধনের জন্য 2টা বা 3টা সূত্র বললাম না, ওইগুলা দিয়ে আমাদের কভার হয়ে যাবে। এখানে দেওয়া কি কি আছে এটা একটু খেয়াল করো। এখানে দেওয়া আছে হচ্ছে, এই যে দেখতে পারতেছ না এখানে 12 সেন্টিমিটার, এই যে 12 সেন্টিমিটার কথাটা দেখতে পারতেছ, এই 12 সেন্টিমিটার হচ্ছে তোমার এই যে দর্পণের এই মেরুবিন্দু পি থেকে, দর্পণ থেকে এই যে এই বিন্দুটার দূরত্ব, এটা হচ্ছে তোমাদের বক্রতার কেন্দ্র বা আর, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ এটা দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে এই যে এইটা দেখো তো, ওয়াইপি হচ্ছে 8 সেন্টিমিটার। ওয়াইপি এই যে এটা, এটা হচ্ছে ওয়াই বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, তাহলে যে ওয়াই আর পি এর মধ্যবর্তী যে দূরত্বটা, এটা দেওয়া আছে হচ্ছে 8 সেন্টিমিটার। তো ওয়াই পি দূরত্বটা কি? এটা এটা হচ্ছে তোমার এই যে বস্তুটা যেখানে রাখা আছে দর্পণ থেকে
যত দূরত্বে রাখা আছে ওইটাই তো। তাহলে এটা হচ্ছে তোমার মূল বস্তুর দূরত্ব বা বস্তুর দূরত্ব, এটা আমরা ইউ দিয়ে প্রকাশ করছি, তাই না? তো ইউ এর মান তো সবসময় পজিটিভ হয়। 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এই দুইটা জিনিস তোমার কাছে দেওয়া আছে। এবার বলছে যে লক্ষ্য বস্তুর বিবর্ধন নির্ণয় করো। বিবর্ধন নির্ণয় করো। বিবর্ধন এম ইজ ইকুয়াল ভি ডিভাইড বাই ইউ। তার মানে হচ্ছে তোমার আগে ভি এর মানটা বের করে নিতে হবে। ইউ এর মানটা দেওয়া আছে, ভি এর মান যদি তুমি পাও তাহলে তুমি বিবর্ধন পাওয়া যাবে, তাই না? ঠিক আছে, তাহলে ভি এর মান বের করি আগে। ভি এর মান কেমনে বের করব? এখানে দেখো তো যে জিনিসটা দেওয়া আছে, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা ফোকাস দূরত্ব বের করতে পারবো না? ফোকাস দূরত্ব এফ ইজ ইকুয়াল আর বাই টু, এফ ইজ ইকুয়াল আর বাই টু, তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার। আর এর ভ্যালু 12, 12 বাই 2 হচ্ছে 6 সেন্টিমিটার। এরপর 1 বাই এরপর হচ্ছে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল 1 বাই এফ। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করবে। এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি হইলো তোমার? এই সূত্র অ্যাপ্লাই করলে দেখো তো এখানে তোমার ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান জানো, এফ এর মান আমরা বের করছি, এফ এর মান জানি, তাহলে ভি এর মান বের করতে পারবো। ভি এর মান যদি বের করতে পারি তাহলে এম ইজ ইকুয়াল ভি বাই ইউ, এই রাশিতে বসায় দিলেই বিবর্ধনের মান চলে আসবে। তাহলে এখান থেকে আমরা ভি এর মানটাকে বের করি। ঠিক আছে, 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইকুয়াল 1 বাই এফ। তাহলে 1 বাই 8 প্লাস 1 বাই ভি ইকুয়াল এফ এর মান। এটা কি অবতল দর্পণ না উত্তল দর্পণ? দেখো তো বাইরের দিকে সিলভারিং করা, তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণে এফ এর মান হচ্ছে পজিটিভ বসাবা, তাহলে এফ এর মান হচ্ছে 6 এরকম। অর্থাৎ এখান থেকে 1 বাই ভি ইজ ইকুয়াল 1 বাই 6 মাইনাস 1 বাই 8, এটা আসবে হচ্ছে 1 বাই 24। 1 বাই 24 আসবে না? লসাগু 24, 4 মাইনাস 3, হ্যাঁ 1 বাই 24। তাহলে 1 বাই ভি হচ্ছে 1 বাই 24। তাহলে বুঝতেই পারতেছো ভি হচ্ছে 24 সেন্টিমিটার। ভি এর মান হচ্ছে 24 সেন্টিমিটার। এখন আমাদের বিবর্ধন বের করতে হবে। ঠিক আছে, বিবর্ধন বের করতে হবে। বিবর্ধন এম ইজ ইকুয়াল ভি ডিভাইডেড বাই ইউ। এটা যেহেতু এখানে উল্টা হবে না সিধা হবে এরকম কিছু বের করতে বলে নাই, সেই জন্য আমরা এম ইকুয়াল কোন চিহ্ন ছাড়া এইভাবে বসাই দিছি, ভি ডিভাইডেড বাই ইউ। ভি এর মানটা বসাবা, ভি এর মান হচ্ছে 24, ইউ এর মান বসাবা, ইউ এর মান হচ্ছে 8, তাহলে এটা আসতেছে হচ্ছে 3। বিবর্ধনের মান হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। বিবর্ধন হচ্ছে 3। অর্থাৎ এই যে যে বস্তুটা দেখতে পারতেছি না আমরা, এক্স ওয়াই বস্তুটা, এটার 3 গুণ বড় বিম্ব গঠিত হবে, 3 গুণ বিম্ব গঠিত হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, লক্ষ্য বস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব অথবা অবাস্তব বিম্ব গঠন সম্ভব, রশ্মিচিত্রকে বিশ্লেষণ করো। আচ্ছা এই কোশ্চেনটা না একটু ব্যতিক্রমী। ঠিক আছে, এটা রিসেন্টলি আসা শুরু করছে এবং ভালো পরিমাণ বোর্ডে আসছে। বরিশাল বোর্ডে আসছে আর ঢাকা বোর্ডে মনে হয় দেখছিলাম, ঢাকা বোর্ড 2400 সেম কোশ্চেনটা আসছে। এটা হচ্ছে লক্ষ্য বস্তুকে কোন অবস্থানে স্থাপন করলে একই সাথে বাস্তব একই সাথে অবাস্তব বিম্ব গঠন করা সম্ভব। খেয়াল করো এটা কিন্তু একটা অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণ। অবতল দর্পণের মনে আছে তোমাদের, আমি পড়াইছিলাম যে অবতল দর্পণের অবাস্তব বিম্ব কখন গঠিত হয়, মনে আছে? অবাস্তব বিম্ব কখন গঠিত হয়? অবাস্তব বিম্ব গঠিত হয় যখন বস্তুটা থাকে হচ্ছে তোমার এই যে মেরুবিন্দু আছে না, এই যে ফোকাস বিন্দু আছে না, এই ফোকাস বিন্দু এবং মেরুবিন্দু এই দুইটা বিন্দুর মাঝখানে কোথাও একটা যদি বস্তু থাকে তাহলে সেক্ষেত্রে অবাস্তব বিম্ব গঠিত হয়। আর বাস্তব বিম্ব কখন গঠিত হয়? এই যে ফোকাস আছে না, এই ফোকাসের বাইরে যে কোনো পজিশনের জন্য, ফোকাসের বাইরে যে কোনো পজিশনের জন্য বাস্তব বিম্ব গঠিত হয়। ঠিক আছে, অর্থাৎ ফোকাসের ডানে, এই যে এই চিত্রের ক্ষেত্রে ফোকাসের ডানে অবাস্তব বিম্ব, ফোকাসের বামে বাস্তব বিম্ব। কিন্তু আমাদের বের করতে হবে একই সাথে বাস্তব এবং অবাস্তব কোথায় গঠিত হয়। ঠিক আছে, একই সাথে বাস্তব এবং অবাস্তব বিম্ব কোথায় গঠিত হয়, তাই না?
তাহলে খুবই কমন অ্যান্সার। দেখো তো, যেহেতু ফোকাসের বামে গেলে আমাদের সবগুলা বাস্তব হইতেছে, আর ফোকাস থেকে ডানে গেলে সবগুলা অবাস্তব হইতেছে, তাহলে যদি ফোকাসে থাকে বস্তু, তাহলে ডেফিনেটলি এখানে বাস্তব অবাস্তব দুইটাই পাওয়া যাবে, তাই না? কিভাবে পাওয়া যায় ফোকাসে থাকলে বাস্তব অবাস্তব দুইটাই, সেটাই হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, দেখো ফোকাসে থাকলে বাস্তব এবং অবাস্তব কিভাবে দুইটাই পাওয়া যায়। আসলে ফোকাসে বস্তু থাকলে প্রতিবিম্ব কেমন হবে এটা হচ্ছে একটা মিস্টেরিয়াস জিনিস। হ্যাঁ, প্রতিবিম্ব আসলে পাওয়াই যায় না, আবার বাস্তব অবাস্তব দুইটাই পাওয়া যায়, আবার অসীমেও পাওয়া যায় প্রতিবিম্ব। ঠিক আছে, একটু চিত্রটা আঁকি তাহলে ভালো করে বুঝো। তোমাদের এই দেখো যে এই কোশ্চেনটা যখন আমি অ্যান্সার করবো না, তখন চিত্রটা কিভাবে আঁকতে হবে এটা হচ্ছে একটা মানে বড় জিনিস আর কি। চিত্র আঁকতে কিন্তু ভুল করা যাবে না। প্রসেসটা কি, প্রথমে যেহেতু একটা অবতল দর্পণ দেওয়া ছিল, তাহলে তুমি একটা অবতল দর্পণ আঁকবা। প্রথমে এই যে এইভাবে করে একটা অবতল দর্পণ আঁকবা। আমি তো হাত দিয়ে আঁকছি, দ্যাটস ওয়াই এটা তোমার একেবারে অবতল দর্পণের মতো হয় নাই। তোমরা কি করবা, পেন্সিল কম্পাস আছে না, পেন্সিল কম্পাস নিয়ে এইভাবে করে এই যে এইভাবে করে ধরবা। এই যে এইভাবে করে একটা ধরো, আমার এই যে এটা হচ্ছে পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাস যদি এটা হয়, এইভাবে করে আঁকবা। এই যে এইভাবে করে আঁকবা। এইভাবে করে আঁকলে আমার একটা আঙ্গুল যেখানে ছিল, এই যে এইখানে ছিল, এটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ হবে। তারপরে এইভাবে করে যোগ করে দিবা, সিলভারিং করে দিবা। তোমরা পেন্সিল কম্পাস দিয়ে এইভাবে করে আঁকবা, অবতল দর্পণ গুলো আঁকবা। আর এই যে এই ফোকাস আর এই যে মেরু পি, এই দুইটার মাঝ বরাবর দিবা হচ্ছে, সরি এটা তো বক্রতার ব্যাসার্ধ, আরেকবার আঁকা যাক। এই যে এইভাবে করে আঁকলা, ঠিক আছে, এইভাবে করে আঁকলে এই যে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এখান থেকে যোগ করে দিবা, এটা হচ্ছে মেরু। তাহলে বক্রতার কেন্দ্র আর মেরুর মাঝখানে এইখানে ফোকাস দিয়ে দিবা। এভাবে করে আঁকবা, তাহলে তোমাদের কোনো চিত্র কিন্তু ভুল হবে না। তোমরা যদি হাতের ধরো এই যে চোখের আন্দাজে যদি আঁকো, আমি যেভাবে আঁকলাম, দিলাম একটা, তারপরে ধরো এই যে এইখানে দিলাম বক্রতার কেন্দ্র, তাহলে কিন্তু দেখবা যে চিত্র ভুল হয়ে গেছে। ঠিক আছে, ট্রাই করবে এগুলো পেন্সিল কম্পাস দিয়ে আঁকার জন্য। আচ্ছা যাই হোক, এখন এই কোশ্চেনের অ্যান্সার দেখো আগে। ধরো এই হচ্ছে আমাদের অবতল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণের আমাদের এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা যদি প্রধান অক্ষ হয়, এটা হচ্ছে আমাদের মেরুবিন্দু পি, এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু এফ, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র আর। বস্তু কোথায় রাখতে হবে, বস্তু রাখতে হবে ফোকাসে, রাখলাম ফোকাসে বস্তু রাখলাম। ঠিক আছে, সিলভারিং করা হয় নাই, সিলভারিং করে দিবা, এভাবে করে সিলভারিং করে দিবা। ঠিক আছে, ফোকাসে বস্তু রাখলাম। আচ্ছা ভালো কথা, ফোকাসে যদি বস্তু রাখি তাহলে দেখো তো, প্রথমে অক্ষের সমান্তরালে আলো আপতিত করবা। ঠিক আছে, তিনটা নিয়ম আছে না কিভাবে করে রশ্মি চিত্র আঁকতে হয়, মনে আছে? ওই তিনটা চিত্র যে কোনো তিনটা নিয়মের যে কোনো দুইটা অ্যাপ্লাই করবো আর কি। তো প্রথমটা ছিল হচ্ছে তোমাদের এই যে অক্ষের সমান্তরালে, দাঁড়াও ভিন্ন কালি দিয়ে আঁকি। প্রথমটা ছিল হচ্ছে তোমাদের অক্ষের সমান্তরালে, এই যে এটা আমাদের প্রধান অক্ষ না, ধরো পিবি, এই যে পিবি এটা আমাদের প্রধান অক্ষ। এই অক্ষের সমান্তরালে আলোক রশ্মি এইভাবে আপতিত করলাম। অক্ষের সমান্তরালে যখন এইভাবে আলোক রশ্মি আপতিত করবা, প্রতিফলিত হয়ে ওইটা ফোকাসের ভিতর দিয়ে যাবে এইভাবে। ঠিক আছে, প্রতিফলিত হয়ে এটা এইভাবে ফোকাসের ভিতর দিয়ে যাবে। ওকে, ভালো কথা, ফোকাসের ভিতর দিয়ে গেল। আরেকটা কোন দিক দিয়ে দিবা, আরেকটা দিবা হচ্ছে তোমার এই যে বক্রতার কেন্দ্র দেখতেছো না, এই বক্রতার কেন্দ্র বরাবর এই বিন্দুটাকে স্পর্শ করে, এই যে এইভাবে, এইভাবে করে বক্রতার কেন্দ্র বরাবর এই বিন্দুটাকে স্পর্শ করে। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত হয়, ওইটা একই পথে প্রতিফলিত হবে, তাই না? বক্রতার কেন্দ্র বরাবর যদি আপতিত হয়, ওটা একই পথে প্রতিফলিত হবে। তাহলে এখন প্রতিফলিত রশ্মি কোন দুইটা দেখো তো, প্রতিফলিত রশ্মি দুইটা হচ্ছে এইটা একটা 1 নম্বর রশ্মি, এটা একটা 2 নম্বর রশ্মি। এখন এই রশ্মি দুইটা আজীবন, এই রশ্মি দুইটা কিন্তু পুরোপুরি সমান্তরাল হবে। ঠিক আছে, এই রশ্মি দুইটা কিন্তু পুরোপুরি সমান্তরাল হবে। যদিও এখানে তোমার একেবারে 100% সমান্তরাল হয় নাই, যেহেতু আমি বোর্ডে আঁকছি, হাত দিয়ে আঁকছি, তো আমার একেবারে পারফেকশন হয় নাই, সমান্তরাল হয় নাই।
100%। বাট তোমরা যখন খাতায় আঁকবা, পেন্সিল কম্পাসে আঁকবা, তোমাদের এই দুটো 100% সমান্তরাল হবে। 100% সমান্তরাল যদি হয়, দুইটা সমান্তরাল রশ্মি যদি আজীবন ধরে চলতেই থাকে, এভাবে করে আজীবন ধরে চলতেই থাকে, একটা আরেকটা কখনো মিলিত হবে বলো তো? মিলিত হবে না। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রতিবিম্ব পাওয়া যায় না। কিন্তু আমরা পড়ছিলাম না যে অসীমে প্রতিবিম্ব পাওয়া যায়, যদি ফোকাসে বস্তু রাখা হয় তাহলে অসীমে প্রতিবিম্ব পাওয়া যায়। তো অসীম বলতে তো আসলে ওই রকম কিছু নাই যে আমরা অসীমে গিয়ে প্রতিবিম্ব খুঁজে নিয়ে আসবো, তাই না? তাহলে প্রতিবিম্ব পাওয়া যায় না আর অসীমে প্রতিবিম্ব পাওয়া যায়, মোটামুটি একই জিনিস, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের অসীমে একটা প্রতিবিম্ব পাওয়া যায়। এই প্রতিবিম্বটা কেমন হবে? অসীমে প্রতিবিম্ব পাওয়া গেলে এটা দর্পণের সামনে বাস্তব জগতে দর্পণের সামনে। তো এই দুইটা আলোক রশ্মি যদি গিয়ে কখনো অসীমে গিয়ে মিলিত হয়ও, যদি মিলিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বাস্তব প্রতিবিম্ব পাবো। বুঝতে পারলা? বাস্তব প্রতিবিম্ব পাবো। এবার আসো অবাস্তব প্রতিবিম্ব কেমনে পাবো? অবাস্তব প্রতিবিম্ব কেমনে পাবো? এইটারে পেছনের দিকে বাড়ানোর পর এই যে প্রতিফলিত রশ্মি দুইটা আছে না, এই যে 1 নম্বর রশ্মি 2 নম্বর রশ্মি, এই দুইটাকে যদি তুমি পেছনের দিকে বাড়াও, তাহলে দেখো তো দর্পণের পেছনে অবাস্তব জগতে দুইটা সমান্তরাল প্রতিফলিত আলোক রশ্মি, তাই না? এরাও কিন্তু অসীমে গিয়ে মিলিত হবে। অসীমে গিয়ে যদি মিলিত হয়, এই যে এইখানে যদি অসীমে গিয়ে মিলিত হয়, এইখানে একটা প্রতিবিম্ব পাওয়া যাবে এরকম, আর এইখানে যদি অসীমে গিয়ে মিলিত হয়, এইখানে একটা প্রতিবিম্ব পাওয়া যাবে হচ্ছে এই যে এরকম একটা প্রতিবিম্ব পাওয়া যাবে, তাহলে এই প্রতিবিম্বটা হচ্ছে আমাদের বাস্তব প্রতিবিম্ব, এই প্রতিবিম্বটা হচ্ছে আমাদের অবাস্তব প্রতিবিম্ব। অর্থাৎ এই যে ফোকাসে যদি বস্তু রাখো, অবতল দর্পণের ফোকাসে যদি বস্তু রাখো, তুমি একই সাথে এই বাস্তব প্রতিবিম্বও পাবা, আবার এই অবাস্তব প্রতিবিম্বও পাবা। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার এই কোশ্চেনটার বেসিক যে জিনিসপত্র বা বেসিক কনসেপ্ট আর কি। এখন তুমি অ্যান্সার করার না একটা ফরম্যাট আছে, এই কোশ্চেনগুলো অ্যান্সার করার একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা হচ্ছে তুমি তো নিজে বুঝলা আর কি, যে কিভাবে এটা হইলো, কিভাবে আমি আঁকলাম, বা কিভাবে আমি অবাস্তব বাস্তব প্রতিবিম্ব পাইলাম। এখন স্যারকেও তো বুঝাইতে হবে, তাই না? পরীক্ষার খাতায় স্যারকেও তো বুঝাইতে হবে। তাহলে তুমি কি করবা? এই প্রত্যেকটা বিন্দু যেখানে আছে সবগুলারে তুমি নাম দিবা, ঠিক আছে? নাম দিবা সবগুলারে। ধরো এই যে যেখান থেকে আমরা আলোক রশ্মিগুলো প্রেরণ করছি না, ওইটারে বলতেছি আমরা এ বিন্দু, আর এটারে এফ বিন্দু, এটা তো ঠিকই আছে। এখন তুমি এভাবে লিখবা, প্রথমে এ বিন্দু থেকে অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি এ ডি পথে আপতিত করলাম। এডি পথে আপতিত করলে ওটা ডি বিন্দুতে প্রতিফলিত হইল, ডি বিন্দুতে প্রতিফলিত হয়ে এফ বিন্দুর ভেতর দিয়ে ডিই পথে প্রতিফলিত হয়, ঠিক আছে? এফ বিন্দুর ভেতর দিয়ে এটা ডিই পথে প্রতিফলিত হয়, ভালো কথা, ডিই পথে প্রতিফলিত হয়। দ্বিতীয় একটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর এ জি পথে আপতিত করলাম, এই যে এ জি পথে, এই যে এটা জি বিন্দুতে আপতিত হয়ে জি এইচ পথে প্রতিফলিত হয়। এভাবে করে লিখবা, জি এইচ পথে প্রতিফলিত হয়। এখন আপতিত রশ্মিদ্বয়, এই যে আপতিত রশ্মি কোনটা, এই ডিই একটা আপতিত রশ্মি ডিই, আরেকটা আপতিত রশ্মি জি এইচ। এই দুইটা আপতিত রশ্মি বাস্তবে এই যে দর্পণের সামনে অসীমে গিয়ে মিলিত হয় যখন, তখন আমরা একটা বাস্তব প্রতিবিম্ব পাই। আবার দর্পণের পেছনে যখন অবাস্তবে গিয়ে মিলিত হয়, তখন আমরা একটা অবাস্তব প্রতিবিম্ব পাই, ঠিক আছে? তোমাদের গাইড বই বা টেস্ট পেপার যার কাছে যেটাই থাকুক, দেখবা যে এইভাবে করে লেখা আছে, সুন্দর করে চিত্রটা তুমি কিভাবে আঁকছো এবং কিভাবে কি হইতেছে এগুলার ব্যাখ্যা করা আছে, ওইভাবে করে অ্যান্সার করবা, ঠিক আছে? আসল কথা হচ্ছে কনসেপ্টটা বুঝছো কিনা। ওকে, এবার আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে আসো। প্রধান অক্ষ কাকে বলে? ক নাম্বার কোশ্চেন। প্রধান অক্ষ কাকে বলে মনে আছে? কোন দর্পণের মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে অক্ষ গমন করে, ঠিক আছে? ধরো এই যে এটা হচ্ছে মেরুবিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর,
তাহলে মেরুবিন্দু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে অক্ষটা গমন করে এটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। এইভাবে করে লিখবা, কোনো গোলীয় দর্পণের মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে যে অক্ষ গমন করে সেটা হচ্ছে প্রধান অক্ষ। বাস্তব এবং অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য লিখো। বাস্তব এবং অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য কি? বাস্তব বিম্ব কোথায় গঠিত হয়? দর্পণের সামনে। অবাস্তব বিম্ব কোথায় গঠিত হয়? দর্পণের পেছনে। একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, বাস্তব বিম্ব উল্টা হয়, অবাস্তব বিম্ব সোজা হয়। দুইটা পার্থক্য। 3 নম্বর পার্থক্যটা হচ্ছে বাস্তব বিম্ব পর্দায় ফেলা যায়, অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় না। ঠিক আছে, বাস্তব বিম্ব পর্দায় ফেলা যায়, অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় না। এই 3টা পার্থক্য লিখে দিবা। এ বি এর বিবর্ধন নির্ণয় কর। আবার দেখো আগের কোশ্চেনের মধ্যে বিবর্ধনের কোশ্চেন, এটা ময়মনসিংহ বোর্ড 2024-এ বিবর্ধনের অনেক কোশ্চেন আসছে। এ বি এর বিবর্ধন নির্ণয় করতে বলছে। ওকে, এ বি হচ্ছে এখন একটা উত্তল দর্পণ। দেখো তো ভেতরের দিকে সিলভারিং করা আছে, দর্পণ বাইরের দিকে। ঠিক আছে, তাহলে সবার আগে তোমার বুঝতে হবে এটা হচ্ছে উত্তল দর্পণ। এটা একটা উত্তল দর্পণ দেওয়া আছে তোমার কাছে। এবং সিপি, দেখো তো এই সিপি কোনটা? এই যে সি আর এই যে পি, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে তোমার 12 সেন্টিমিটার। আর পিবি, পিবি এটা দেওয়া আছে 8 সেন্টিমিটার। পিবি হচ্ছে তোমার এই যে দর্পণ থেকে বস্তুর দূরত্ব, এটা হচ্ছে ইউ, দেওয়া আছে 8 সেন্টিমিটার। আর তোমার এই যে বক্রতার ব্যাসার্ধ এটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নিবা। আর সমান দেওয়া আছে 12 সেন্টিমিটার, ইউ সমান দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। তাহলে বিবর্ধন বের করতে হলে আমাদের ভি এর মান লাগবে, তাই না? বিবর্ধন বের করতে হলে ভি এর মান লাগবে। এখন ভি এর মান বের করতে হলে আমাদের ফোকাস দূরত্ব আগে বের করতে হবে, তাই না? তো ফোকাস দূরত্ব আগে বের করে নিই। এফ ইজ ইকুয়াল আর ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এফ ইজ ইকুয়াল আর ডিভাইডেড বাই 2। তাহলে 12 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে 6 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব হইলো আমাদের 6 সেন্টিমিটার। এখন তোমাদের যে সূত্রটা আছে না, এই যে 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f, এটা প্রয়োগ করবা। এটা প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কেমন সাবধানতা? দেখো, ইউ এর মান সবসময় পজিটিভ, বসাই দিলাম 1/8 প্লাস প্লাস ভি এর মান আমরা বের করব, রেখে দিলাম, ভি এর জায়গায় রেখে দিলাম, ইকুয়াল 1/f। উত্তল দর্পণ, উত্তল দর্পণে এফ এর মান নেগেটিভ বসাইতে হয় না? তাহলে 6 আছে, -6 বসাও। উত্তল দর্পণে এফ এর মানটা নেগেটিভ বসাইতে হয়, বসাইলাম -6। এবার 1/v বের করবা। ঠিক আছে, অর্থাৎ 1/v হচ্ছে তোমার এই যে -1/6 -1/8, -1/6 -1/8 কত আসবে? এটা 1/v is equal 24 -4 -3। তাহলে এটা আসতেছে হচ্ছে -7 ডিভাইডেড বাই 24। এটা হচ্ছে 1/v। 1/v is equal -7 ডিভাইডেড বাই 24। তাহলে v is equal আসবে হচ্ছে -24 ডিভাইডেড বাই 7। v এর মানটা আসবে হচ্ছে -24 ডিভাইডেড বাই 7। v এর মান নেগেটিভ আসছে, মানে বুঝতেছো? মানে হচ্ছে অবাস্তব বিম্ব গঠিত হয়, তাই না? v এর মান নেগেটিভ হলে অবাস্তব বিম্ব না? তাহলে অবাস্তব বিম্ব গঠিত হয়। আমাদের দেওয়া আছে উত্তল দর্পণ, উত্তল দর্পণে অবাস্তব বিম্ব গঠিত হয় আমরা জানি, তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এবার তুমি এম এর মান বের করবা। এম এর মান খুব সিম্পল। এম এর মান হচ্ছে, যেহেতু তোমার উল্টা সোজা কোনটা কি হবে এটা বের করতে বলে নাই, তাহলে এম এর মান খুবই সিম্পল। এম এর মান হচ্ছে তোমার ভি ডিভাইডেড বাই ইউ, যে মান দুইটা আছে বসায় দাও। ভি এর মান হচ্ছে -24/7 ডিভাইডেড বাই 8। এটা পরম মান চিহ্নের ভিতরে আছে না, তাহলে এটা হচ্ছে তোমার 24 ডিভাইডেড বাই 7। আর 1/8 হচ্ছে তুমি এইভাবে লিখতে পারো।
কাটাকাটি করো 3, তাহলে এটা রেজাল্ট আসবে হচ্ছে 3/7। ঠিক আছে, তাহলে বিবর্ধনের মান m এর মান আসতেছে হচ্ছে 3/7। 3/7 মানে কি একের চেয়ে কম, একের চেয়ে কম আসতেছে বিবর্ধনের মান। তার মানে বিবর্ধনের মান একের চেয়ে কম আসতেছে মানে কি, মানে হচ্ছে ছোট প্রতিবিম্ব পাওয়া যাবে, তাই না? প্রতিবিম্ব এবার আর বড় হবে না, ছোট হবে, বস্তুর চেয়ে ছোট হবে। তো উত্তল দর্পণে বস্তুর চেয়ে ছোট প্রতিবিম্ব গঠিত হয়, এটা আমরা জানি। তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে m এর মান হচ্ছে 3/7। বুঝতে পারছো? ওকে, এবার আসো দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মি চিত্র এঁকে নিরাপদ ড্রাইভিং এ কিভাবে ভূমিকা রাখে বিশ্লেষণ করো। আমরা কিন্তু থার্ড লেকচারে দর্পণের ব্যবহার যখন পড়তেছিলাম না, তখন কিন্তু পড়ে আসছি যে উত্তল দর্পণ কেন নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা গাড়ির যে ভিউ মিরর থাকে না, ওই ভিউ মিররে কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এটা কিন্তু আমরা পড়ে আসছি। এখন যদি একটু রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে চাও যে উত্তল দর্পণে তোমার কেন আসলে গাড়িতে ব্যবহার করা হয়। উত্তল দর্পণে প্রতিবিম্বগুলো কেমন হয় মনে আছে? উত্তল দর্পণে প্রতিবিম্বগুলো কেমন হয় মনে আছে? উত্তল দর্পণে প্রতিবিম্ব হয় হচ্ছে তোমার খাটো, অবাস্তব এবং সোজা। খাটো, অবাস্তব এবং সোজা। খাটো প্রতিবিম্ব হইলে সুবিধা কি, খুব অল্প জায়গার মধ্যে পেছনের যে বড় একটা জায়গা আছে, ওই বড় একটা জায়গার প্রতিবিম্ব খুব অল্প জায়গার মধ্যে দেখা যায়। গাড়ির ভিউ মিরর তো আর তুমি বেশি বড় রাখতে পারবা না, তাই না? ছোট মিরর রাখতে হবে। ওই ছোট মিররের মধ্যে তো গাড়ির পিছনে যে বিশাল একটা জায়গা আছে, ওই জায়গায় কোনো ট্রাক বা কোনো গাড়ি বা কোনো কিছু আসতেছে কিনা বা কোনো মানুষ আছে কিনা সবকিছু দেখা যায় হচ্ছে ওই ছোট জায়গাটার মধ্যে। তো খাটো প্রতিবিম্ব হইলে হচ্ছে আমাদের এই সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে সোজা প্রতিবিম্ব গঠিত হয় উত্তল দর্পণে, অর্থাৎ পেছনের গাড়িগুলার আমি সোজাই দেখবো, আমি উল্টা দেখবো না। ধরো তুমি একটা অবতল দর্পণ লাগাইছো তোমার গাড়িতে, ভিউ মিরর একটা অবতল দর্পণ লাগাইছো, তাহলে তুমি প্রতিবিম্বগুলো কেমন দেখতে পারবা? প্রতিবিম্ব দেখবা পেছন থেকে গাড়ি আসতেছে, গাড়ির চাকা হচ্ছে উপরের দিকে, উল্টা হয়ে গেছে, তাই না? ওইটা দেখলে তো বিপদ। আমাদের সোজা প্রতিবিম্ব দেখতে হবে, তো সোজা প্রতিবিম্ব তো আমাদের উত্তল দর্পণে দিতেছে। তাইলে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে দুইটা সুবিধা পাইলাম, একটা হচ্ছে আমরা সোজা দেখতে পারি পেছনে কি আছে না আছে, আর একটা জিনিস হচ্ছে পেছনের বড় একটা জায়গার প্রতিবিম্ব খুব ছোট জায়গার মধ্যে দেখা যায়। এই কারণে আমরা উত্তল দর্পণ গাড়িতে ব্যবহার করি ভিউ মিরর হিসেবে। এখন এটারে তো তোমার যখন তুমি অ্যান্সার করবা পরীক্ষার খাতায়, তোমার তো এক্সামিনারকে বুঝাইতে হবে যেটা আমি জানি, আমি পারি। তাহলে কেমনে বুঝাবা? একটা রশ্মি চিত্র এঁকে দিবা যে স্যার দেখেন এই যে উত্তল দর্পণ এইভাবে এইভাবে করে আমাদের খাটো প্রতিবিম্ব দিতেছে, সোজা প্রতিবিম্ব দিতেছে, এই কারণে আমরা হচ্ছে গাড়িতে ব্যবহার করি আমরা উত্তল দর্পণ। তো খাটো এবং সোজা প্রতিবিম্ব কেমনে দেয় ওইটা হচ্ছে তুমি স্যারকে দেখায় দিবা এইভাবে। ধরো এই যে এইভাবে করে একটা উত্তল দর্পণ আঁকলা, ভেতরের দিকে মিররিং করা, সিলভারিং করা, এই হচ্ছে ধরো তোমার উত্তল দর্পণ। ঠিক আছে, এখন এই উত্তল দর্পণে তুমি উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হবে এটা কিন্তু তোমার বস্তুর অবস্থানের উপর নির্ভর করে না, তাই না? যে কোনো অবস্থানে একটা বস্তু নিবা, এই যে কোনো অবস্থানে একটা বস্তু নিলা, নেওয়ার পরে ধরো এই যে এটা হচ্ছে তোমাদের ফোকাস, এটা হচ্ছে তোমাদের বক্রতার কেন্দ্র, ধরো এরকম। তো যে কোনো অবস্থানে একটা বস্তু নেওয়ার পরে এখান থেকে অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রেরণ করলা, অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রেরণ করলা, অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রেরণ করলে এটা ফোকাস এর বরাবর এইভাবে করে প্রতিফলিত হয়ে যাবে আর কি, এইভাবে করে প্রতিফলিত হইল। ওকে, ভালো কথা। এবার ফোকাস বরাবর একটা আলোক রশ্মি আপতিত করবা, এই যে এটা ফোকাস বরাবর একটা আলোক রশ্মি আপতিত করলা, যেটা ফোকাস বরাবর আপতিত করবা এটা আবার সোজা হয়ে প্রতিফলিত হয়ে যাবে, এই যে অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়ে যাবে। তো এই প্রতিফলিত রশ্মিটারে বাড়াও, এই যে এইভাবে করে এখন পিছনের দিকে বাড়াবা। এই যে প্রতিফলিত রশ্মি এটা একটা, এইটা একটা, এই দুইটারে যে এইটারে পেছনের দিকে বাড়াবা, এইটার পেছনের দিকে বাড়াবা। কোথায় সে মিলিত হচ্ছে? এইখানে। তাহলে এইখানে হচ্ছে তোমার একটা এই ছোট একটা প্রতিবিম্ব পাওয়া যায়। তো এই প্রতিবিম্বটা হচ্ছে তোমার সোজা, এই যে এরকম সোজা এবং ছোট, এই যে এই মূল বস্তুর চেয়ে এটা হচ্ছে ছোট প্রতিবিম্ব। তাহলে তুমি প্রমাণ করে ফেলছো যে ছোট প্রতিবিম্ব পাওয়া যায় এবং সোজা প্রতিবিম্ব পাওয়া যায়। এবার ছোট প্রতিবিম্ব এবং সোজা প্রতিবিম্বের ফজিলত কি, ফজিলত বর্ণনা করবা যে ছোট এবং সোজা হইলে আমরা গাড়ির ভিউ মিরর ব্যবহার করতে পারি। এই কারণে আমরা উত্তল দর্পণে হচ্ছে তোমার
ইয়া ব্যবহার করি, গাড়ির ভিউ মিররে আমরা উত্তল দর্পণ ব্যবহার করি নিরাপদ ড্রাইভিং এর ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি ইয়া করতে পারো যে তোমার যে ফরম্যাটটা আছে, ধরো এখানে একটা বিন্দু এ বিন্দু যেখানে আপতিত করলা, এটারে ধরো বি বিন্দু, তারপর এটারে ধরো সি বিন্দু, এটা ধরো বিডি পথে হইল, এটা হচ্ছে সিই পথে প্রতিফলিত হইল, দুইটা এসে এ প্রাইমে মিলিত হইল। এখন তুমি বর্ণনা করবে হবে এ বিন্দু থেকে অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি বি বরাবর আপতিত হয়, আপতিত হওয়ার পর বিডি পথে প্রতিফলিত হয়ে গেল, আরেকটা আলোক রশ্মি এ বিন্দু থেকে সি বরাবর আপতিত হইল, সি বিন্দু থেকে সিই পথে প্রতিফলিত হইল। এবার তোমার প্রতিফলিত যে দুইটা রশ্মি আছে, একটা বিডি একটা সিই, রশ্মি দুইটাকে অবাস্তবে যদি মিলিত করো তাহলে ওইখানে এ প্রাইম বিন্দুতে এই বিন্দুর প্রতিবিম্ব পাওয়া যায়। ঠিক আছে, প্রতিবিম্বটা হচ্ছে তোমার মূল বস্তুর চেয়ে ছোট এবং সোজা প্রতিবিম্ব। ঠিক আছে, এভাবে করে বর্ণনা করে দিবা। আচ্ছা, পরের কোশ্চেনে আসো। গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব কাকে বলে? ফোকাস দূরত্ব কাকে বলে? গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব কাকে বলে? ঢাকা বোর্ড 2023। ফোকাস দূরত্ব হচ্ছে গোলীয় দর্পণে অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আপতিত হয়, অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যদি আপতিত হয়, অবতল দর্পণের ক্ষেত্রে ওই আলোক রশ্মিগুলো প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হয় সেটা হচ্ছে ফোকাস বিন্দু, তাই না? সেটা হচ্ছে ফোকাস বিন্দু। আর উত্তল দর্পণের ক্ষেত্রে যে বিন্দু থেকে আলোক রশ্মিগুলো আসছে বলে মনে হয় সেটা হচ্ছে ফোকাস বিন্দু উত্তল দর্পণের। তাহলে এটা হচ্ছে ফোকাস বিন্দু, আমার চাইছে হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে দর্পণের মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটারে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, এই যে এরকম আর কি, ধরো এই হচ্ছে উত্তল দর্পণ, এই হচ্ছে উত্তল দর্পণ, এই যে যদি অক্ষের সমান্তরালে আলোক রশ্মি প্রেরণ করো, অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি প্রেরণ করো, এগুলা যে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, এই যে নির্দিষ্ট বিন্দুটা দিয়ে যায় সেটা হচ্ছে তোমাদের ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু। এবং ফোকাস দূরত্ব হচ্ছে যে তোমাদের মেরু বিন্দু আছে না পি, এই মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত এই যে এই দূরত্বটাই হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, এটাই লিখে দিবা। এবারে খ নাম্বার হচ্ছে গোলীয় দর্পণের প্রধান অক্ষ একটি হয় কেন? খুবই ভালো কোশ্চেন। গোলীয় দর্পণের প্রধান অক্ষ একটা হয় কেন? প্রধান অক্ষ কাকে বলে আমরা পড়ে আসছি না, একটু আগে পড়ে আসছি। প্রধান অক্ষ হচ্ছে তোমার, ধরো এই যদি হয় দর্পণ, তো দর্পণের তো একটা মেরু আছে তাই না, মেরু বিন্দু এবং বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে যে অক্ষটা গমন করে সেটা হচ্ছে প্রধান অক্ষ। এখন প্রধান অক্ষ একটা হয় কেন? দেখো, প্রধান অক্ষ হইতে হইলে কিন্তু শর্ত মানতে হবে। কোন শর্ত? শর্তটা হচ্ছে এই প্রধান অক্ষটা এই মেরু এবং বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে যাইতে হবে। তো দুইটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে কয়টা সরলরেখা যাইতে পারে? ধরো এই একটা নির্দিষ্ট বিন্দু, এই একটা নির্দিষ্ট বিন্দু, দুইটা নির্দিষ্ট বিন্দুর ভেতর দিয়ে, ধরো এই হচ্ছে আমাদের পি বিন্দু, এই হচ্ছে আমাদের আর বিন্দু, তাহলে দুইটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে কয়টা সরলরেখা যাইতে পারবে? একটা সরলরেখা যাইতে পারবে, এই যে এইভাবে একটা সরলরেখা যাইতে পারবে। এছাড়া কি আর কোনো সরলরেখা এই দুইটা বিন্দুর মধ্য দিয়ে যাওয়া পসিবল? পসিবল না। তার মানে দুইটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে একটাই সরলরেখা যাইতে পারে, এই কারণে হচ্ছে গোলীয় দর্পণের প্রধান অক্ষ একটা হয়। গৌণ অক্ষ কিন্তু অনেকগুলা, গৌণ অক্ষ অনেকগুলা, কিন্তু প্রধান অক্ষ হচ্ছে একটা। এটা আমরা পড়ছিলাম হচ্ছে ফার্স্ট লেকচারে। ঠিক আছে, আচ্ছা, দৃশ্যকল্প একের আলোকে বিম্বের উচ্চতা নির্ণয় করো। ওকে, দৃশ্যকল্প একে হচ্ছে দেওয়া আছে একটা সমতল দর্পণের সামনে 20 সেন্টিমিটার উচ্চতার একটা বস্তু রাখা হইলো। আচ্ছা, সমতল দর্পণ, ভালো কথা। সমতল দর্পণে সবকিছু আমরা পড়ছিলাম হচ্ছে সেকেন্ড লেকচারে। সমতল দর্পণে বিম্ব কেমন হয়, প্রতিবিম্ব কেমন হয়? সমতল দর্পণের প্রতিবিম্ব হয় হচ্ছে লক্ষ্যবস্তু দর্পণ থেকে যত দূরে থাকবে প্রতিবিম্বটাও দর্পণ থেকে তত দূরেই থাকবে, একটা। আরেকটা হচ্ছে লক্ষ্যবস্তুর উচ্চতা বা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের উচ্চতা বা প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান হবে, তাই না? এই দুটো পড়ছিলাম। আচ্ছা, এখন কিভাবে, যদি তুমি এই যে যেহেতু তোমার গ নাম্বারে কোশ্চেন করছে এটা বিম্বের উচ্চতা নির্ণয় করো, তাহলে তোমার এটা দেখায় দিতে হবে, এই দুটো যে সমান হয় এটা তোমার দেখায় দিতে হবে। কেমনে দেখাবো? তুমি এইভাবে দেখাইতে পারো। এখানে দেখো, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে তোমার একটা সমতল দর্পণ, একটা
সমতল দর্পণ। ঠিক আছে, এই সমতল দর্পণের এক পাশে হচ্ছে একটা বস্তু রাখছো, এটা হচ্ছে আমাদের বস্তু, আর এইখানে যেটা দেখতে পারতেছো এটা হচ্ছে এই বস্তুর প্রতিবিম্ব। প্রতিবিম্ব আমরা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব হচ্ছে এই যে এই বস্তুর দৈর্ঘ্য এবং এই প্রতিবিম্বের দৈর্ঘ্য হচ্ছে সমান। ধরো বস্তুটা হচ্ছে আমাদের এ বি বস্তু, এ বি বস্তু, তাহলে প্রতিবিম্বটা আমরা ধরলাম এ প্রাইম বি প্রাইম। ঠিক আছে, এখন এ বি ইকুয়াল এ প্রাইম বি প্রাইম, এটা হচ্ছে তোমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার এদিকে তাকাও একটু। ধরো এই যে এই বস্তুটার দুইটা পয়েন্ট, একেবারে টপ পয়েন্ট এবং বটম পয়েন্ট, এই দুইটা পয়েন্ট থেকে আমরা আলোক রশ্মি আপতন করব হচ্ছে এই সমতল দর্পণের উপর। ঠিক আছে, ধরো এ থেকে যে এই বিন্দুতে, এ থেকে ডি বিন্দুতে আমরা এডি বরাবর একটা আলোক রশ্মি আপতন করলাম। ঠিক আছে, এডি বরাবর যদি একটা আলোক রশ্মি আপতন করি, এটা প্রতিফলিত হবে কোন দিক দিয়ে জানো? প্রতিফলিত হবে হচ্ছে এই যে এইভাবে, এখান থেকে যে এই পথে প্রতিফলিত হয়ে যাবে, তাই না? যদি এডি পথে যদি আপতিত হয়, এই যে এডি পথে যদি আপতিত হয়, এই এডি পথে যদি আপতিত হয়, তাহলে এই ডিএ পথে আবার প্রতিফলিত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মিটাকে যদি তুমি আবার পেছনের দিকে বাড়াও, এটা এইখানে আসে। আবার এই বিন্দু থেকে এ ও পথে যদি একটা আলোক রশ্মি আপতিত করো, এটা ও ই পথে প্রতিফলিত হয়ে গেল, ও ই পথে প্রতিফলিত হয়ে গেল। এইভাবে করে আপতিত করলাম, ওইভাবে করে প্রতিফলিত হয়ে গেল এভাবে। এই যে এখানে ধরো অভিলম্ব আছে, এই অভিলম্ব এই যে এটা হচ্ছে আই কোণ, এটা হচ্ছে আর কোণ, আই আর আর সমান হবে। তাহলে যদি এইভাবে করে আপতিত হয়, এটা ওইভাবে করে প্রতিফলিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে প্রতিফলিত রশ্মি, এটার যদি পেছনের দিকে বাড়াও, তাহলে দেখো যে এই যে এ বিন্দুটার প্রতিবিম্ব এখানে এ প্রাইম বিন্দুতে পাওয়া গেছে। তো একইভাবে আমরা পড়ে আসছি এগুলা সবকিছু। এই যে বি থেকে যদি তুমি এই যে এফ বিন্দু ধরো, এটা বি থেকে যদি এই যে এফ বিন্দুতে তুমি যদি আলোক রশ্মি আপতিত করো, এটা এফ জি পথে প্রতিফলিত হয়ে গেল, এফ জি পথে প্রতিফলিত হয়ে গেল। এটা যদি তুমি পেছনের দিকে বাড়াও, তাহলে যে এখানে আসতেছে। আবার এই বিন্দু থেকে যদি তুমি ও বরাবর এই যে বি ও বরাবর যদি একটা আলোক রশ্মি প্রেরণ করো, তাহলে এটা বিই পথে প্রতিফলিত হয়ে গেল, ও ই পথে প্রতিফলিত হয়ে গেল। সরি বি ও বরাবর যদি আলোক রশ্মি আপতন করো, এটা হচ্ছে তোমার ও এইচ পথে প্রতিফলিত হবে। এই যে এইভাবে করে যদি আসে, তাহলে এইভাবে করে প্রতিফলিত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার এই যে এই প্রতিফলিত রশ্মি যে ও এইচ, এইটারও পেছনের দিকে বাড়াও, এটা এই যে এই পয়েন্টে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের এ প্রাইম এ বিন্দুর যে প্রতিবিম্ব, এটা পাওয়া গেল এ প্রাইম বিন্দুতে, বি বিন্দুর যে প্রতিবিম্ব, এটা পাওয়া গেল বি প্রাইম বিন্দুতে। এখন দেখো তো এই যে দুই পাশে দুইটা সুন্দর ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে, দুই পাশে দুইটা সুন্দর ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এবং হচ্ছে তোমার এই যে এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ। ঠিক আছে, এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো তো এই যে এই কোণটা আর এই কোণটা সমান। কেন সমান? কারণ এই দুইটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ, দুইটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ। এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান। কেন সমান? এই দুটো হচ্ছে একান্তর কোণ, দুটো হচ্ছে কি কোণ? একান্তর কোণ। এই কোণটা আর এই কোণটা সমান, এই দুটো হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ কি জিনিস? একান্তর কোণ হচ্ছে ধরো এরকম আর কি, যে দুইটা সমান্তরাল রেখা আছে, দুইটা সমান্তরাল রেখাকে যদি একটা ছেদক দিয়ে ছেদ করো, তাহলে এইটার এই কোণটা আর এই কোণটা সমান হয়। এই দুটো হচ্ছে একান্তর কোণ। এই যে এই পাশের কোণটা আর ওইটার ওই পাশের কোণটা, এদের হচ্ছে সমান হয়, এটা হচ্ছে একান্তর কোণ আর কি। তাহলে এখানে এই যে একান্তর কোণ, এই যে এইটার একান্তর কোণ, এইটার একান্তর কোণ হচ্ছে এই যে এইটা, আর এই যে এইটার একান্তর কোণ হচ্ছে এইটা। তাহলে এই কোণ, এই যে এ কোণের সমান হচ্ছে এখানে বি প্রাইম, এ প্রাইমের সমান হচ্ছে এখানে বি, আর এই ও কোণটা তো হচ্ছে তোমার বিপ্রতীপ কোণ আর কি। তো দুইটা ত্রিভুজের তিনটা কোণ হচ্ছে সমান। দুইটা ত্রিভুজের তিনটা কোণ যদি সমান হয়, ডেফিনেটলি তিনটা বাহুও সমান হবে, সমান হইতে বাধ্য, কারণ ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেছে। কিন্তু
ত্রিভুজ দুইটা কিন্তু সর্বসম হয়ে গেছে, অর্থাৎ ত্রিভুজ এ প্রাইম ও বি প্রাইম, ত্রিভুজ এ ও বি, এই দুটো ত্রিভুজের সর্বসম। সর্বসম ত্রিভুজের কিন্তু সবকিছু সমান হয়। তাহলে এই ত্রিভুজের এ বি বাহু, এই ত্রিভুজের এ প্রাইম বি প্রাইম বাহু দুটো সমান হবে। তাইলে এখান থেকে তুমি লিখতে পারবা যে এ বি হচ্ছে এ প্রাইম বি প্রাইম। বুঝতে পারছো? এ বি ইকুয়াল এ প্রাইম বি প্রাইম। তো এ বি হচ্ছে এখানে তোমার এই যে বস্তু ছিল, বস্তুর দৈর্ঘ্য, এ প্রাইম বি প্রাইম হচ্ছে তোমার এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে বস্তুর দৈর্ঘ্য আর প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান, এটা আমরা প্রমাণ করলাম। এখন তোমার কাছে চাইছে কি? তোমার কাছে চাইছে হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, এই যে বিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় করো। তো প্রতিবিম্বের উচ্চতা হবে তোমার এই যে দর্পণের সামনে 20 সেন্টিমিটার উচ্চতার, এই যে 20 সেন্টিমিটার উচ্চতার একটা বস্তুকণা রাখা। তাহলে 20 সেন্টিমিটার হচ্ছে বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতার সমান হবে প্রতিবিম্বের উচ্চতা। তাহলে প্রতিবিম্বের উচ্চতাটাও হবে হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে প্রথমে হচ্ছে তুমি চিত্রটা আঁকবা, চিত্রটা এঁকে ত্রিভুজ দুইটা যে সর্বসম এটা প্রমাণ করবা, তিনটা কোণ সমান দেখাবা, সমান দেখায় দুইটা সর্বসম ত্রিভুজে সবকিছু সমান হয়, অর্থাৎ এ বি হচ্ছে এ প্রাইম বি প্রাইম। চিত্রটা কিভাবে আঁকছো একটু ব্যাখ্যা করবা, ব্যাখ্যা করার পরে ওই যে ওই প্রমাণটা করার পরে তুমি এখান থেকে লিখে দেবা যে বিম্বের উচ্চতা হচ্ছে তোমার ওই বস্তুর উচ্চতার সমান 20 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। এরপর আসো দৃশ্যকল্প 2 এর এম পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে, রশ্মি চিত্রের সাথে দেখাও। এম হচ্ছে এখানে একটা অবতল দর্পণ দেওয়া আছে, একটা অবতল দর্পণ দেওয়া আছে। কিভাবে বুঝলাম? সিলভারিংটা হচ্ছে বাইরের দিকে, এই কারণে এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণে পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে কিনা। পর্দায় ফেলা যায় না কোন বিম্ব? অবাস্তব প্রতিবিম্ব, যেটা অবাস্তব মানে বাস্তবে তার কোনো অস্তিত্বই নাই, সেটা তুমি পর্দায় কেমনে ফেলবা, তাই না? তো পর্দায় ফেলা যায় না হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। অর্থাৎ এখানে তোমার কাছে জানতে চাইছে যে এই অবতল দর্পণে যেটা দেওয়া আছে ওইখানে অবাস্তব প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেটা রশ্মি চিত্রের আলোকে ব্যাখ্যা করো, এটাই হচ্ছে তোমার কাছে জানতে চাইছে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানি তো অবাস্তব প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় অবতল দর্পণে। ধরো এই হচ্ছে একটা অবতল দর্পণ, ঠিক আছে, এই হচ্ছে প্রধান অক্ষ, এই যদি হয় প্রধান অক্ষ, এইখানে যদি হয় ফোকাস, এইখানে যদি হয় বক্রতার কেন্দ্র, তাহলে বস্তু যদি আচ্ছা এইখানে যদি হয় তোমার মেরু, তাহলে বস্তু যদি কোথায় থাকে? বস্তু যদি থাকে হচ্ছে তোমার মেরু এবং ফোকাসের মাঝে, মেরু এবং ফোকাসের মাঝে যদি বস্তু থাকে তাহলে তো অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। কেমনে গঠিত হয়? কেমনে গঠিত হয়? অক্ষের সমান্তরালে আলোক রশ্মি প্রেরণ করলা, অক্ষের সমান্তরালে আলোক রশ্মি প্রেরণ করলে এইভাবে, এভাবে অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রেরণ করলো, এটা ফোকাসের ভিতর দিয়ে যাবে, এটা ধরো এই যে এইভাবে ফোকাসের ভিতর দিয়ে যাবে। ঠিক আছে, আর এই যে তোমার এই যে বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে যেটা আপতন করবা, এটা বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে যাবে। ঠিক আছে, এখন এই দুইটা রশ্মি যদি পেছন দিকে বাড়াও, এই যে এই দুইটা রশ্মি যদি একটু পেছন দিকে বাড়াও, তাহলে এই যে এইখানে গিয়ে মিলিত হয়, ওইখানে যদি মিলিত হয় এইখানে তার প্রতিবিম্ব পাওয়া যায় এরকম। ঠিক আছে, এখানে প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে এই যে তোমার ধরো এই যে এ বি, এটার প্রতিবিম্ব হচ্ছে এখানে এ প্রাইম বি প্রাইম। অবাস্তব জগতে দুইটা গিয়ে মিলিত হচ্ছে, দুইটা প্রতিফলিত রশ্মি। তাহলে এইভাবে আমরা খুব ক্যাজুয়ালি আলোচনা করতেছি, কেননা আমরা এগুলো সবকিছু পড়ে আসছি। আমাদের থার্ড লেকচারটা দেখবা, ভালো করে দেখবা এটা কিভাবে আঁকা হয়েছে, কিভাবে বর্ণনা করা হয়েছে, সবকিছু পড়া আছে আমাদের। ঠিক আছে, আচ্ছা তাহলে অবতল দর্পণে হচ্ছে যদি তুমি এই মেরু এবং ফোকাস এই দুইটার মাঝখানে যদি একটা বস্তু রাখো তাহলে সেটার একটা অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমার অবতল দর্পণের অবাস্তব প্রতিবিম্ব পাওয়া যায় আর কি। চিত্র কিভাবে আঁকছো ব্যাখ্যা করবা। ধরো এই যে বি বিন্দু থেকে ডি বিন্দু বরাবর আলোক রশ্মি আপতিত করলে সেটা হচ্ছে ডিই পথে প্রতিফলিত হয়। আবার বি থেকে যদি তুমি ধরো এখানে এফ বিন্দুতে যদি আপতিত করো সেটা হচ্ছে এফ জি পথে প্রতিফলিত হইলো। এবার এই দুইটা প্রতিফলিত রশ্মি যদি পেছন দিকে বাড়াও সেটা বি প্রাইম বিন্দুতে মিলিত হয়। এখন এ প্রাইম বি প্রাইম হচ্ছে এ বি এর প্রতিবিম্ব, অবাস্তব প্রতিবিম্ব। তাহলে এইভাবে করে হচ্ছে অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। চিত্র আঁকাটা হচ্ছে মূল কাজ। এখানে চিত্রটা আঁকাটা হচ্ছে মূল কাজ। চিত্র কেমনে আঁকবা? কম্পাস দিয়ে ধরে অবতল দর্পণটা আঁকবা, ফোকাসটা যাতে ঠিক থাকে, বক্রতার কেন্দ্রটা যাতে ঠিক থাকে, এরপর তুমি নিয়ম অনুযায়ী চিত্র আঁকবা, তাহলে দেখবা চিত্র মিলছে, নাহলে কিন্তু চিত্র মিলাইতে কষ্ট হয়ে যাবে।
ওকে, পরের কোশ্চেন আসো। ময়মনসিংহ বোর্ড 2023, প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্ব কাকে বলে একটু আগেই তো পড়ে আসছে মনে হয়। প্রতিবিম্ব হচ্ছে, ধরো একটা বিন্দু, ওইখান থেকে আলোক রশ্মি নির্গত হয়ে কোনো তলে যখন আপতিত হয়, আপতিত হওয়ার পরে তো প্রতিফলিত হয়, তাই না? প্রতিফলিত হওয়ার পরে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয় প্রতিফলিত রশ্মিগুলা, দ্বিতীয় কোনো বিন্দুতে গিয়ে মিলিত হয়, অথবা দ্বিতীয় কোনো বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। প্রতিবিম্ব কাকে বলে আমরা লেকচার 1-এ খুব ভালো করে পড়ছিলাম, অথবা তোমাদের বইয়েও খুব সুন্দর করে দেওয়া আছে, বই থেকে পড়ে নিবা। এরপর অবতল দর্পণ একটা অভিসারী দর্পণ কেন, ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমার অবতল দর্পণ কেন অভিসারী দর্পণ? অবতল দর্পণে যে আলোক রশ্মিগুলো আসে না, একটা নির্দিষ্ট বিন্দুতে অভিসারিত হয়। এই যে অবতল দর্পণের এটা হচ্ছে ফোকাস বিন্দু, তাই না? এটা হচ্ছে ফোকাস বিন্দু। তাহলে এই যে তোমার অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিগুলো আসে, অনেকবার বলছি এটা, অক্ষের সমান্তরালে যে আলোক রশ্মিগুলো আসে একটা নির্দিষ্ট বিন্দুতে অভিসারিত হয়, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অভিসারিত হয়। অর্থাৎ এই যে সমান্তরাল আলোক রশ্মিগুলো যে আসতেছে, এই যে সমান্তরাল আলোক রশ্মিগুলো আসতেছে, এগুলা প্রতিফলিত হওয়ার পর অভিসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত হয়, ঠিক আছে? অর্থাৎ সমান্তরাল আলোক রশ্মিগুলা সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়, ঠিক আছে? আপতিত হয় সমান্তরাল আলোক রশ্মি, প্রতিফলিত হয় হচ্ছে, প্রতিফলিত রশ্মিগুলো হয় হচ্ছে তোমার অভিসারিত, প্রতিফলিত রশ্মি হয় হচ্ছে অভিসারিত। অভিসারিত মানে কি, একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়। তো যেহেতু প্রতিফলিত রশ্মিগুলো অভিসারিত হয়, তাই অবতল দর্পণকে একটা অভিসারী দর্পণ বলা হয়, ঠিক আছে? ওই অবতল দর্পণের এই যে চিত্রটা এঁকে দিবা, এই যে চিত্রটা এঁকে দিবা, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় আলোক রশ্মিগুলা, এই বিন্দুটা কোড করে দিবা ফোকাস বিন্দু, একটা চিত্র এঁকে দিবা, দুইটা লাইন লিখে দিবা, 2 মার্ক, ঠিক আছে? এরপর আসো, প্রদত্ত লক্ষ্য বস্তুর বিম্ব রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ওয়াও, আবার বিম্ব আঁকতে হবে, দেখছো আঁকা আঁকি কিন্তু অনেক বেশি। এই যে এখানে তোমার এই রশ্মি চিত্র থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন গুলো আসে আর কি। তো যেহেতু অবতল দর্পণ দেওয়া আছে, তাহলে অবতল দর্পণের আগে দর্পণটা আঁকতে হবে, দর্পণ আঁকার পরে এটার প্রধান অক্ষ দিতে হবে, প্রধান অক্ষ দেওয়ার পরে এটার ফোকাস দিতে হবে, ধরো এটা হচ্ছে ফোকাস, বক্রতার কেন্দ্র দিতে হবে, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, ভালো কথা। এবার বস্তু কই আছে? বস্তু আছে হচ্ছে এই বক্রতার কেন্দ্র আর ফোকাস এই দুইটার মাঝে। ওকে, বক্রতার কেন্দ্র এবং ফোকাস এই দুইটার মাঝে হচ্ছে তোমার আছে বস্তু। তাহলে বস্তু আছে হচ্ছে তোমার এই যে এইখানে, বস্তু আছে এইখানে, এটা হচ্ছে তোমাদের বস্তু। এই বস্তুর প্রতিবিম্ব কেমন হবে এটা রশ্মি চিত্রের সাহায্যে দেখাইতে হবে। ওকে, দেখাই। প্রথমে হচ্ছে অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি ভাবে আপতিত করবা। অক্ষের সমান্তরালে যদি আপতিত করো সেটা কোন দিক দিয়ে যাবে? সেটা হচ্ছে তোমার এই, আরে অক্ষের সমান্তরালে যদি আপতিত করো এটা এই ফোকাসের ভেতর দিয়ে যাবে, এভাবে করে ফোকাসের ভেতর দিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফোকাসের ভেতর দিয়ে গেল। এবার ফোকাসের ভেতর দিয়ে একটা আপতিত করো, ফোকাসের ভেতর দিয়ে একটা আপতিত করো, এটা হচ্ছে তোমার এইভাবে করে যাবে, এইভাবে করে যাবে, তাই না? ফোকাসের ভেতর দিয়ে হলে তোমার এই যে প্রধান অক্ষের সমান্তরালে পাস হবে, প্রধান অক্ষের সমান্তরালে যদি পাস হয় তাহলে তোমার আমরা যে প্রতিবিম্ব পাচ্ছি, প্রতিবিম্বটা পাচ্ছি হচ্ছে তোমার এই যে এইখানে, প্রতিবিম্বটা পাবো হচ্ছে এইখানে, এইখানে পাবো প্রতিবিম্ব, তাই না? এখানে হচ্ছে প্রতিবিম্ব পাবো। তাহলে তোমার আমরা যে ইয়াটা আঁকছি, যে এটা এখানে না, এটা হবে যে এখানে হবে, তাইলে ঠিক আছে? এটা এখানে হবে, কেন হবে? কারণ এটা হচ্ছে তোমার কয় নম্বর পজিশন? 3 নম্বর, 4 নম্বর পজিশন। 4 নম্বর পজিশনে যদি বস্তু রাখো তাহলে তুমি হচ্ছে 2 নম্বর পজিশনে তোমার প্রতিবিম্ব পাবা। 2 নম্বর পজিশনটা হচ্ছে তোমার
বক্রতার কেন্দ্রের বাইরে, এই বক্রতার কেন্দ্রের বাইরের প্রতিবিম্ব পাবো। আমাদের বক্রতার কেন্দ্রটা আঁকা ভুল হয়েছিল, কেন ভুল হয়েছিল বলছি যে আমি কম্পাস দিয়ে আঁকি নাই, মানে আন্দাজে ধরে নিছি। তো আন্দাজে ধরলে কিন্তু তোমাদের এই যে এইভাবে করে মিলাইতে ঝামেলা হয়ে যাবে, তোমরা আন্দাজে ধরবা না, কম্পাস দিয়ে আঁকবা, আঁকলে বক্রতার কেন্দ্রটা ফিক্সড হয়ে গেল, এরপর ফোকাসটা স্কেল দিয়ে মেপে অর্ধেক দূরত্ব অর্ধেক দূরত্বে গিয়ে ফোকাস দিবা, তাহলে তোমার চিত্রটা মিলবে। এখানে মূল কথাটা হচ্ছে তোমরা চিত্রটা আঁকলা কিভাবে, এই যে তোমার যে বস্তু আছে, এই যে এ বিন্দু, এখান থেকে ডি পথে আলোক রশ্মি প্রেরণ করলা অক্ষের সমান্তরালে, তাহলে এটা ফোকাসের ভিতর দিয়ে ডিই পথে প্রতিফলিত হয়ে গেল। আচ্ছা, এরপর এ থেকে ফোকাসের ভেতর দিয়ে এ জি পথে একটা আলোক রশ্মি আপতিত করলা, তাহলে এটা জি এইচ পথে প্রতিফলিত হয়ে গেল। এবার তোমার প্রতিফলিত যে দুইটা রশ্মি, একটা ডিই আর একটা জি এইচ, এই দুইটা ইসা এ প্রাইম বিন্দুতে মিলিত হয়। যদি এ প্রাইম বিন্দুতে মিলিত হয় তাহলে এখানে আমরা বি প্রাইম এ প্রাইম প্রতিবিম্ব দেখতে পাই। প্রতিবিম্বটার অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। প্রতিবিম্বটা হচ্ছে তোমার ইয়া হবে, বড় হবে, বিবর্ধিত হবে, এবং প্রতিবিম্বটা হচ্ছে বাস্তব এবং উল্টা। ঠিক আছে, আমাদের থার্ড লেকচারের আমরা যে 4 নাম্বার পজিশনের জন্য প্রতিবিম্ব কেমন হবে পড়ছিলাম না, ওইটা সেম টু সেম রিপিট। ওকে, এরপর আসো, এখান থেকে বলছে উদ্দীপকের দর্পণটি হতে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা রশ্মি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। একদম সেম কোশ্চেন, এর আগের বার আমরা যেটা পড়লাম, এই যে এই কোশ্চেনটা ছিল আর কি। এই যে এটা আমরা পড়ছি না, যে দৃশ্যকল্প 2 এর মতে পর্দায় ফেলা যায় না, তো দৃশ্যকল্প 2 হচ্ছে অবতল দর্পণ, আর পর্দায় ফেলা যায় না হচ্ছে অবাস্তব বিম্ব। তাহলে অবতল দর্পণে অবাস্তব বিম্ব পাওয়া যায় কিনা বিশ্লেষণ করো। এই যে বিশ্লেষণ করলাম না আমরা, এই যে এই পজিশনে রাখলে, এই যে মেরু এবং ফোকাসের মাঝখানে বস্তু রাখলে অবাস্তব বিম্ব পাওয়া যায়। ওইটাই হচ্ছে আবার রিপিট আসছে। এই যে এখানে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা রশ্মি চিত্রের ব্যাখ্যা করো। এই যে অবতল দর্পণ, এটা অবতল দর্পণে অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা ব্যাখ্যা করতে বলছে। তো আগেরটার মতোই অ্যান্সার হবে। ঠিক আছে, এবার আসে প্রধান ফোকাস কাকে বলে। প্রধান ফোকাস হচ্ছে অবতল দর্পণে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে যে বিন্দুতে গিয়ে মিলিত হয়, ওটা হচ্ছে প্রধান ফোকাস। আর উত্তল দর্পণের ক্ষেত্রে আলোক রশ্মিগুচ্ছ যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, ওটা হচ্ছে প্রধান ফোকাস। ঠিক আছে, কিভাবে পার্শ্ব পরিবর্তন রোধ করা যায়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের বইতে আছে, পার্শ্ব পরিবর্তন কিভাবে রোধ করা যায়। সমতল দর্পণে কিন্তু পার্শ্ব পরিবর্তন হয়। তুমি যখন আয়নার সামনে দাঁড়াবা, দেখবা তোমার ডান হাত বাম হাত হয়ে গেছে, বাম হাত ডান হাত হয়ে গেছে। ঠিক আছে, এখন এই ডান বাম চেঞ্জটা কিভাবে রোধ করা যায় সেটা হচ্ছে কথা। ডান বাম চেঞ্জটা রোধ করার জন্য তোমাদের দুইটা সমতল দর্পণ ব্যবহার করতে হয়, একটা থাকবে আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, দুইটা সমতল দর্পণ ব্যবহার করা হয়। আমি যদি একটু দেখাই তোমাদেরকে, ধরো এই হচ্ছে তোমাদের যে এরকম দুইটা সমতল দর্পণ ব্যবহার করা হয়, যে এরকম ধরো, এই যে এইটা হচ্ছে একটা সমতল দর্পণ, এটা হচ্ছে একটা সমতল দর্পণ, মাঝখানে এদের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এইভাবে করে যদি তুমি দুইটা সমতল দর্পণ রাখো, তাহলে তুমি যে প্রতিবিম্বটা দেখতে পারবা, এখানে ডান বাম চেঞ্জ হবে না। ওইটা তোমরা এই যে এইভাবে আঁকতে পারো, ওইটারে এই যে এইভাবে আঁকতে পারো। ধরো এইভাবে একটা সমতল দর্পণ আঁকলা, তারপর এইভাবে একটা সমতল দর্পণ আঁকবা। ঠিক আছে, বাইরের দিকে সিলভারিং করে দিবা। এখন এই যে এই সমতল দর্পণের সামনে এখানে যদি কোনো একটা বস্তু রাখো, তাহলে এর ডান বাম চেঞ্জ হবে না। তোমাদের বইতে দেওয়া আছে এই ব্যাখ্যাটা। আচ্ছা, দর্পণ 1 এর সামনে কতটুকু দূরে বস্তু রাখলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে? ওকে, বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, অর্থাৎ বিবর্ধন হবে 3, m এর মান 3, এটা বলা আছে এখানে। আচ্ছা, দর্পণ 1 এ আর কি কি বলা আছে? দর্পণ 1 এ বলা হচ্ছে আর হচ্ছে 30 সেন্টিমিটার, এটা বলা আছে। m এর মান হচ্ছে 3, আর হচ্ছে 30 সেন্টিমিটার, আর জানলে f ও জানি, f হচ্ছে 15 সেন্টিমিটার, আর এর অর্ধেক, তাই না? আচ্ছা, f হচ্ছে 15 সেন্টিমিটার বের করে রাখলাম। এবার বলছে এর কত সামনে বস্তু রাখলে
তোমার ইয়া হবে আর কি, 3 গুণ m এর মান 3 হবে আর কি। ঠিক আছে, কত সামনে বস্তু রাখলে m এর মান 3 হবে? বস্তুর দূরত্ব চাইছে। ওকে, m ইকুয়াল 3 এটা দেওয়া আছে, তাই না? এটা দেওয়া আছে। m ইজ ইকুয়াল v ডিভাইডেড বাই u, এটা আমরা জানি, তাই না? m ইজ ইকুয়াল v ডিভাইডেড বাই u। তো m এর দুইটা মান হইতে পারে, m এর একটা মান পজিটিভ হইতে পারে। পজিটিভ কখন? যখন বস্তুটা সোজা হবে। আর m এর একটা মান নেগেটিভ হইতে পারে। নেগেটিভ কখন? যখন বস্তুটা উল্টা হবে, তাই না? তাহলে এইখানে তুমি সিম্পলি লিখতে পারো m ইজ ইকুয়াল প্লাস মাইনাস v ডিভাইডেড বাই u, এটা লিখতে পারো। m এর মানটা কত দেওয়া আছে? m এর মানটা দেওয়া আছে 3 ইজ ইকুয়াল প্লাস মাইনাস v ডিভাইডেড বাই u। এইটা m ইজ ইকুয়াল প্লাস মাইনাস v ডিভাইডেড বাই u। যখন প্লাস তখন 3 ইজ ইকুয়াল v ডিভাইডেড বাই u, v ইজ ইকুয়াল 3u। যখন প্লাস v ইজ ইকুয়াল 3u। যখন মাইনাস, যখন m এর মানটা মাইনাস, তখন 3 ইজ ইকুয়াল মাইনাস v বাই u, v ইজ ইকুয়াল মাইনাস 3u। দুইটা কন্ডিশন, একটা v ইজ ইকুয়াল 3u আর একটা v ইজ ইকুয়াল মাইনাস 3u। ঠিক আছে, একটা v ইজ ইকুয়াল 3u আর একটা v ইজ ইকুয়াল মাইনাস 3u। v ইজ ইকুয়াল 3u, v ইজ ইকুয়াল মাইনাস 3u, এই দুইটা কন্ডিশন হইতে পারে। এখন কোন কন্ডিশনের জন্য u এর মান কত হবে ওইটাই হচ্ছে আমাদের বের করা লাগবে। ঠিক আছে, সূত্র আছে না 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f। যদি প্রথম কন্ডিশনের ক্ষেত্রে বের করি, প্রথম কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে v ইজ ইকুয়াল 3u, তাহলে 1/u প্লাস v এর জায়গায় 1/3u বসাও ইকুয়াল 1/f। এখন এখান থেকে আসে হচ্ছে 3u, উপর হচ্ছে 4, দুটো যোগ করলে 4/3u ইজ ইকুয়াল 1/f। f এর মান হচ্ছে কত? এখানে 15 সেন্টিমিটার, তাহলে বসাও f এর মান হচ্ছে 15। এখান থেকে 3u ইজ ইকুয়াল 60, u ইজ ইকুয়াল 20 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ 20 সেন্টিমিটার এখান থেকে, মানে এই যে এই দিকে আর কি, এই 20 সেন্টিমিটার দূরে যদি বস্তু রাখো তাহলে একটা 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবা। এটা হচ্ছে তোমাদের যে প্রথম শর্তের ক্ষেত্রে v ইজ ইকুয়াল 3u, এই শর্তের ক্ষেত্রে। এখন সেকেন্ড শর্তটা হচ্ছে v ইজ ইকুয়াল মাইনাস 3u। তো v এর জায়গায় যদি তুমি মাইনাস 3u বসাও তাহলে কি হয়? v এর জায়গায় যদি তুমি সিম্পলি মাইনাস 3u বসাও তাহলে কি হয়? এখানে হবে হচ্ছে তোমার 3u, 3 মাইনাস 1, 3u 3 মাইনাস 1 অর্থাৎ 2 ডিভাইডেড বাই 3u ইজ ইকুয়াল 1/f এর মানটা হচ্ছে 15, f এর মানটা হচ্ছে 15, অর্থাৎ 3u ইজ ইকুয়ালটা হচ্ছে তোমার 15 ইন্টু 2 30, u এর মানটা আসতেছে 10, u এর মানটা আসতেছে 10 সেন্টিমিটার, যখন শর্ত হচ্ছে v ইজ ইকুয়াল মাইনাস 3u। বুঝতে পারতেছো? অর্থাৎ u এর আমরা দুইটা মান পাইছি, একটা হচ্ছে u ইজ ইকুয়াল 20 সেন্টিমিটার আর একটা হচ্ছে u ইজ ইকুয়াল 10 সেন্টিমিটার। দুইটা ক্ষেত্রেই 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। একটাতে v এর মানটা হচ্ছে নেগেটিভ মাইনাস 3u, আমরা পড়ছি না m ইজ ইকুয়াল মাইনাস v বাই u, না m ইজ ইকুয়াল মাইনাস v বাই u। তাহলে v এর মান যদি তুমি মাইনাস 3u বসাও, নিচে যদি u হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু m এর মান 3 আসে।
m এর মান 3 আসে। আরেকটা ক্ষেত্রে v ইজ ইকুয়াল 3u, তাহলে m ইজ ইকুয়াল মাইনাস v এর জায়গায় যদি 3u বসাও তাহলে এটা আসে হচ্ছে -3। একটা 3 আসতেছে, একটা -3 আসতেছে, তাই তো। তো 3 মানে বোঝায় হচ্ছে 3 গুণ বিবর্ধিত বিম্ব, কিন্তু বিম্বটা হচ্ছে সোজা। আর এই -3 দিয়ে বোঝায় হচ্ছে 3 গুণ বিবর্ধিত বিম্ব, কিন্তু বিম্বটা হচ্ছে তোমার উল্টা। এখন সোজা আর উল্টা কোনটা পাওয়া যায় এটা তো বের করতে বলা নেই আমাদের, তাই না? তাহলে আমাদের দুইটাই বের করতে হবে আর কি। একটার জন্য হচ্ছে ইউ ইজ ইকুয়াল 10 সেন্টিমিটার, আর একটার জন্য ইউ ইকুয়াল 20 সেন্টিমিটার। অর্থাৎ দর্পণ থেকে 10 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার এই দুইটা দূরত্ব যদি তুমি বস্তু রাখো তাহলে তুমি 3 গুণ বিবর্ধিত বিম্ব পাবা। এইটাই। ওকে, এবার বলছে ঘ নাম্বারটা, দর্পণ 2 এর সামনে, এই যে দর্পণ 2 এটা কিন্তু একটা উত্তল দর্পণ, দেখো ভেতরের দিকে সিলভারিং করা। এই দর্পণ 2 এর সামনে প্রদত্ত দূরত্বে বস্তু রাখলে বিম্বের আকৃতি একই হবে কিনা রশ্মি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। প্রদত্ত দুইটা দূরত্ব দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার দূরত্ব, এই যে এইটা, 4 মিলিমিটার দূরত্ব, আর একটা হচ্ছে আমাদের 6 মিলিমিটার দূরত্ব, এই যে এইটা, এই দূরত্ব দুইটা। এখন এই দুইটা দূরত্বে রাখলে একই আকৃতি একই হবে কিনা, বিম্বের আকৃতি একই হবে কিনা, এটা হচ্ছে আমাদের বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের রশ্মি চিত্র আঁকা লাগবে। ধরো এই হচ্ছে আমাদের উত্তল দর্পণটা, উত্তল দর্পণের এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। দুইটা দূরত্বে দুইটা বস্তু রাখছে, একটা হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার দূরে এখানে একটা বস্তু রাখছে, আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার দূরে এখানে একটা বস্তু রাখছে। এখন এই দুইটা বস্তুর ক্ষেত্রে বস্তু দুইটার যে প্রতিবিম্ব হবে, এই প্রতিবিম্ব দ্বয়ের আকার সমান হবে কিনা এটা বের করতে বলছে। তো প্রথমে আমরা প্রথম বস্তুটার জন্য যদি প্রতিবিম্ব কেমন হবে এটা যদি আঁকার চেষ্টা করি তাহলে দেখো কি হয়। প্রথমে অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রেরণ করবা, তাহলে ওইটা এইভাবে করে প্রতিফলিত হবে, এভাবে করে প্রতিফলিত হবে। কিভাবে? মনে হবে যেন ফোকাসের ভিতর থেকে আসতেছে, এটা হচ্ছে ফোকাস, ঠিক আছে একটা। আরেকটা হচ্ছে যদি ফোকাস বরাবর আপতিত করো, এই যে ফোকাস বরাবর যদি আপতিত করো সেটা সমান্তরালে এইভাবে প্রতিফলিত হয়ে যাবে, সমান্তরালে এইভাবে প্রতিফলিত হয়ে যাবে। তো এটারে যদি পেছন দিকে বাড়াও তাহলে এই যে এইখানে মিলিত হইতেছে। তাহলে আমাদের প্রথমটার জন্য প্রতিবিম্ব হচ্ছে এই যে এটা, দেখো প্রথমটার জন্য যে প্রতিবিম্ব সেটা হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে প্রথমটার প্রতিবিম্ব। তাহলে এটার আমরা বলতে পারি প্রতিবিম্ব 1, ঠিক আছে, প্রতিবিম্ব 1। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয় দেখো তো, দ্বিতীয়টার ক্ষেত্রে অন্য কালি দিয়ে দেখাই। দ্বিতীয়টার ক্ষেত্রে এই যে এটা হচ্ছে প্রথম আপতিত রশ্মি আর কি, ঠিক আছে, ওটা ফোকাস বরাবর এইভাবে করে প্রতিফলিত হবে, ভালো কথা। এবার এই ফোকাস বরাবর এই যে এইভাবে ফোকাসের বরাবর এইভাবে যদি তুমি আলোক রশ্মি আপতন করো তাহলে এটা প্রতিফলিত হবে হচ্ছে এই যে এইভাবে করে প্রতিফলিত হবে। এখন এই দুইটারে যদি তুমি পেছনের দিকে বাড়াও, দেখো এই যে এইটা আর হচ্ছে এই যে এই দুইটারে যদি পেছনের দিকে বাড়াও তাহলে কি হয়, তাহলে আমাদের যে প্রতিবিম্বটা গঠিত হয় দ্বিতীয়টার ক্ষেত্রে সেটার প্রতিবিম্বটা হচ্ছে এইটা, ঠিক আছে। দেখো তো দুইটা প্রতিবিম্বের আকার সমান হয়েছে কিনা, দুইটা প্রতিবিম্বের কি আকার সমান হয়েছে? প্রথমটার প্রতিবিম্ব ছিল এই যে এইটা, প্রথমটার প্রতিবিম্ব ছিল হচ্ছে যে এইটা প্রথম প্রতিবিম্ব, দ্বিতীয়টার প্রতিবিম্ব হচ্ছে যে এইটা।
দ্বিতীয় প্রতিবিম্ব কিন্তু ছোট, দ্বিতীয় প্রতিবিম্বটা কিন্তু প্রথম প্রতিবিম্বের চেয়ে ছোট। অর্থাৎ তুমি এই অবতল দর্পণ থেকে যত দূরে বস্তু রাখবা, বস্তুর প্রতিবিম্ব কিন্তু ধীরে ধীরে ছোট হইতে থাকবে। ঠিক আছে, এইভাবে করে রশ্মি চিত্র এঁকে ব্যাখ্যা করে দিবা। এটা কিন্তু আমি একটা ইয়ার মধ্যে আছি তোমাদের বোঝার জন্য আর কি। এই বিম্ব দুইটা যে সমান হয় না, এটা দেখানোর জন্য তোমরা দুইটা আলাদা আলাদা চিত্র আঁকবা। ঠিক আছে, আলাদা আলাদা চিত্র এঁকে দেখাই দিবা যে একটা হচ্ছে বড় বিম্ব দেয় আর একটা ছোট বিম্ব দেয়, দুইটা আকার সমান হয় না। বুঝতে পারছো? উত্তল দর্পণ থেকে যত দূরে যাইতে থাকবা বিম্বের আকৃতি কিন্তু তত ছোট হইতে থাকবে, যত কাছে আসতে থাকবা বিম্বের আকৃতি তত বড় হইতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসো বিবর্ধন কাকে বলে। বিবর্ধন m is equal l prime by l পড়ছিলাম না আমরা। l prime তো হচ্ছে কি বিম্বের উচ্চতা বা বিম্বের দৈর্ঘ্য, আর l তে ছিল হচ্ছে বস্তুর উচ্চতা বা বস্তুর দৈর্ঘ্য। অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের যে অনুপাত, ওইটাকে আমাদের বিবর্ধন বলতেছি আমরা, তাই না? প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্য বস্তুর যে অনুপাত তাকে বিবর্ধন বলে। সবগুলো সংজ্ঞাই কিন্তু আমাদের ক্লাস লেকচারগুলোতে পড়ানো হয়েছে, খেয়াল করবা। এবার সেকেন্ড যেটা লঞ্চের সার্চলাইটে অবতল আয়না কেন ব্যবহার করা হয়, এটা আমরা পড়াইছি। লঞ্চের সার্চলাইটে অবতল আয়না কেন ব্যবহার করা হয়? লঞ্চের সার্চলাইটের উদ্দেশ্য কি? লঞ্চের সার্চলাইটের উদ্দেশ্য হচ্ছে মূলত তোমার আলোক রশ্মিগুলোকে একটা নির্দিষ্ট দিকে অনেক দূরে প্রেরণ করা। এটা কিভাবে করা হয়? এটা হচ্ছে তোমার একটা অবতল দর্পণ নেওয়া হয়, অবতল দর্পণ নিয়ে ধরো এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। অবতল দর্পণের যে ফোকাস আছে না, এই ফোকাসে একটা আলোর উৎস রাখা হয়। ফোকাসে যখন আলোর উৎস রাখা হয়, এই ফোকাস থেকে যে রশ্মিগুলা দর্পণে আপতিত হয়, এই যে এটা, তারপর এইটা, তারপর এইটা, এই ফোকাস থেকে যে রশ্মিগুলো দর্পণে আপতিত হয় সবগুলা একই দিকে যায়। এই যে অক্ষের সমান্তরালে, এটা অক্ষের সমান্তরালে। অর্থাৎ এই অবতল দর্পণের ফোকাসে যদি তুমি আলোক রশ্মি রাখো, তাহলে প্রতিফলিত হয়ে সবগুলা একই দিকে যাবে এবং এই সবগুলা হবে হচ্ছে তোমার সমান্তরাল আলোক রশ্মি, একই দিকে যাবে। এবং এই সমান্তরাল আলোক রশ্মিগুলা কিন্তু একটা আরেকটার সাথে মিলিত হয় না, তাহলে এই রশ্মিগুলো অনেক দূরে যাইতে পারবে, অসীমে যাইতে পারবে, অনেক দূরে যাইতে পারবে। অর্থাৎ এই যে লঞ্চের সার্চলাইটে অবতল আয়না ব্যবহার করে তোমার এই আলোক রশ্মিগুলাকে একটা নির্দিষ্ট দিকে অনেক দূরে প্রেরণ করা হয়। এইভাবে করে এই চিত্রটা এঁকে দিবা, তারপর একটু ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে, ওকে। এবার আসো, এবার আমাদের গ নম্বরে যে কোশ্চেনটা আছে আর কি, চিত্র লক্ষ্যবস্তুটি কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। লক্ষ্যবস্তু কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব বিম্ব গঠিত হবে। এটা খুব ইজি একটা কোশ্চেন। ঠিক আছে, কেমন ইজি কোশ্চেন দেখো, এখানে আমাদের আর এর ভ্যালুটা দেওয়া আছে, এই যে 40 সেন্টিমিটার, বক্রতার ব্যাসার্ধ 40 সেন্টিমিটার। যদি আর দেওয়া থাকে, এফ ও দেওয়া আছে, তাহলে 20 সেন্টিমিটার, তাই না? আর ডিভাইডেড বাই 2, ইজি। এবার বলে দিছে যে কোথায় রাখলে 60 সেন্টিমিটার দূরে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে প্রতিবিম্বর দূরত্ব ভি, এটা হচ্ছে 60 সেন্টিমিটার। কেমন প্রতিবিম্ব? অবাস্তব প্রতিবিম্ব হইলে ভি এর মানটা নেগেটিভ, তার মানে ভি ইজ ইকুয়াল নেগেটিভ 60 সেন্টিমিটার। এবার তোমার ইউ বের করতে বলছে, তাহলে এখান থেকে ইউ বের করতে পারবো না? সূত্র বসাই দিবা, 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f। বসাই দিলে 1/u ইকুয়াল
1/f মাইনাস 1/v, 1/f এর ভ্যালু 20, v এর ভ্যালু -60, তাহলে 1/20 আর v এর ভ্যালু মাইনাসে মাইনাসে প্লাস 1/60। এই পাশে হিসাব করো, 1/u ইকুয়াল 1/20 প্লাস 1/60, তাহলে 1/u ইজ ইকুয়াল 126 প্লাস 2, তাহলে ইউ এর মানটা হচ্ছে 120 ডিভাইডেড বাই 8, তাহলে এটা হচ্ছে তোমার 15, সরি 15 না, তাহলে এটা হচ্ছে 15, অর্থাৎ ইউ এর মান হচ্ছে 15 সেন্টিমিটার। তার মানে লক্ষ্যবস্তু কোথায় রাখতে হবে? লক্ষ্যবস্তু কোথায় রাখতে হবে? দর্পণ থেকে 15 সেন্টিমিটার দূরে, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন হচ্ছে লক্ষ্যবস্তুকে এফ এবং ও এর মধ্যে এবং ও এর বাইরে স্থাপন করে রশ্মিচিত্র অঙ্কন করো, প্রতিবিম্বের দৈর্ঘ্য তুলনা করো। এই যে এফ এবং ও এই দুইটার মাঝখানে রাখবা, এটা হচ্ছে আমাদের 4 নম্বর পজিশন না? 4 নম্বর পজিশন, অর্থাৎ 4 নম্বর পজিশনে বস্তু রাখছে। আরেকটা কোথায় রাখছে? ও এর বাইরে, অর্থাৎ এই যে বক্রতার কেন্দ্রের বাইরে, এইখানে 2 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন এবং 4 নম্বর পজিশন। 2 নম্বর পজিশন এবং 4 নম্বর পজিশনে বস্তু রাখলে কোন ক্ষেত্রে প্রতিবিম্ব কেমন হবে এটা বলছে, এবং প্রতিবিম্বের দৈর্ঘ্যের তুলনা করতে বলছে, ঠিক আছে? পড়ছিলাম না আমরা থার্ড লেকচারে, একটা ম্যাজিক বক্স দিয়ে দিয়েছিলাম, ম্যাজিক চার্ট, যে 2 নম্বরে বস্তু রাখলে প্রতিবিম্ব 4 নম্বরে গঠিত হয়, ছোট প্রতিবিম্ব গঠিত হয়, আর 4 নম্বরে বস্তু রাখলে 2 নম্বরে প্রতিবিম্ব গঠিত হয়, বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়, তাই না? একটু দেখি আমরা আসলে জিনিসটা। একটা অবতল দর্পণ আঁকো আগে। আর একটা অবতল দর্পণ আঁকো সেম এখানে। এবার হচ্ছে তোমার প্রধান অক্ষ আঁকা লাগবে, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে এইটার প্রধান অক্ষ, ঠিক আছে? এবার ফোকাস দাও, বক্রতার ব্যাসার্ধ দাও, ধরো এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর, এই ক্ষেত্রে এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর। প্রথমটার ক্ষেত্রে বস্তু রাখছে হচ্ছে এইখানে ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে, দ্বিতীয়টার ক্ষেত্রে বস্তু রাখছে হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে। এই দুইটা স্থানে বস্তু রাখছে। তো এই দুইটা স্থানে বস্তু রাখলে প্রতিবিম্ব কেমন হয় দেখো। প্রথমে অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আপতিত করলা, ওটা কোন দিক দিয়ে যাবে? ওটা যাবে হচ্ছে ফোকাসের ভেতর দিয়ে, এইভাবে ফোকাসের ভেতর দিয়ে গেল। এর পরের বার ফোকাসের ভেতর দিয়ে আলোক রশ্মি আপতিত করলা, ফোকাসের ভেতর দিয়ে আপতিত করলে ওটা যাবে কোন দিক দিয়ে? ওটা যাবে হচ্ছে এই যে দিক দিয়ে, এরকম, ঠিক আছে? এদিক দিয়ে যাওয়ার পরে আমাদের যে প্রতিবিম্ব সেটা পাওয়া যাবে হচ্ছে এইখানে। প্রতিবিম্ব পাওয়া যাবে হচ্ছে এইখানে। জিনিসটা কি হয়েছে বলতো? জিনিসটা হয়েছে আমাদের যে বক্রতার কেন্দ্রটা আছে এটা কিন্তু আঁকা হয় নাই, যে বক্রতার কেন্দ্র যেটা আছে এটা কিন্তু আমাদের আঁকা হয় নাই। বক্রতার কেন্দ্র হবে তোমার এই যে এইখানে হবে বক্রতার কেন্দ্র, আর বক্রতার কেন্দ্রের বাইরে প্রতিবিম্ব পাওয়া যাবে। পরে আসছি না আমরা, আমরা কিন্তু এখানে মানে হাত দিয়ে আঁকতেছি, দ্যাটস ওয়াই আমাদের মিলতেছে না। তোমরা যখন কম্পাস দিয়ে আঁকবা তখন মিলবে।
এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয় দেখো তো, দ্বিতীয়টার ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি প্রেরণ করো, ওটা হচ্ছে যাবে হচ্ছে তোমার এই যে ফোকাসের ভিতর দিয়ে, ফোকাসের ভিতর দিয়ে আলোক রশ্মি আপতিত করো, ফোকাসের ভিতর দিয়ে যদি আলোক রশ্মি আপতিত করো, এটা যাবে হচ্ছে তোমার এই যে দিক দিয়ে। এবার ভালো করে মিলছে, এবার ভালো করে মিলছে, তাহলে প্রতিবিম্ব হচ্ছে তোমার এখানে পাওয়া যায়। ঠিক আছে, প্রতিবিম্ব এখানে পাওয়া যায়। তো এটা হচ্ছে তোমাদের এবার কোশ্চেনে আসো, এই যে কোশ্চেনে আসো, এফ এবং ও এর মধ্যে, এই যে এফ এবং ও এর মধ্যে যদি বস্তু রাখো, এই যে এফ এবং ও এর মধ্যে এই যে এইটা, এবং ও এর বাইরে হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে তাকাও, এফ এবং ও এর মধ্যে হচ্ছে এইটা, এই যে এফ এবং ও, এই দুইটার মাঝখানে বস্তু রাখছি এইটা, এবং ও এর বাইরে এই যে এটা হচ্ছে তোমাদের ও, এটার আমরা আর দিয়ে প্রকাশ করছি, এটার বাইরে বস্তু রাখছি। তো দুইটা ক্ষেত্রে প্রতিবিম্ব একে দেখতে পারলাম যে তোমার প্রথম ক্ষেত্রে হচ্ছে প্রতিবিম্ব বড় হয়, এবং প্রতিবিম্বর অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে, অর্থাৎ 4 নম্বর পজিশনে, 2 নম্বর পজিশনে, 2 নম্বর পজিশনে। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা 2 নম্বর পজিশনে বস্তু রাখছি, মানে বক্রতার কেন্দ্রের বাইরে বস্তু রাখছি, তখন আমরা বিম্বের অবস্থান পাইছি হচ্ছে এফ এবং ও এর মাঝে, বিম্বটা পাইছি হচ্ছে আমরা খর্বিত বা ছোট ছোট, আর এই ক্ষেত্রে বিম্ব পাইছিলাম হচ্ছে বিবর্ধিত। ঠিক আছে, এভাবে করে দুইটা চিত্র আঁকবা, কিভাবে আঁকছো ব্যাখ্যা করবা, এই যে এ বিন্দু থেকে ডি বিন্দু, ডি বিন্দু থেকে ই বিন্দু, এভাবে করে যেভাবে বলছি এর আগের গুলা, অথবা ফরম্যাটটা দেখে নিবা কিভাবে করে ব্যাখ্যা করা লাগে চিত্রটা, ওইভাবে ব্যাখ্যা করে দেখায় দিবা যে এখানে একটা ছোট প্রতিবিম্ব পাওয়া যায়, এখানে একটা বড় প্রতিবিম্ব পাওয়া যায়, অর্থাৎ দুইটার আকার কিন্তু সমান না, ছোট বড়। পরের কোশ্চেনে আসো, পরের কোশ্চেনে আসো, কুমিল্লা বোর্ড 2023, গোলীয় দর্পণে বক্রতার ব্যাসার্ধের সংজ্ঞা লেখো। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ একটা গোলকের অংশ, তাই না? তো গোলীয় দর্পণটা যে গোলকের অংশ, ওই গোলকের তো একটা ব্যাসার্ধ আছে, তাই না? ওই ব্যাসার্ধটাই হচ্ছে ওই গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ। এবার এক্স রে খালি চোখে দেখা যায় না কেন, এটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন না, বাট আমি যদি বলি এক্স রে খালি চোখে কেন দেখা যায় না, তবে খালি চোখে আমরা একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখতে পাই, একটা নির্দিষ্ট রেঞ্জের 400 থেকে 700 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্য আছে, যে আলোক রশ্মিগুলো, ওইগুলো আমরা দেখতে পাই। এক্স রের যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে এই নির্দিষ্ট যে রেঞ্জ 400 থেকে 700 ন্যানোমিটার, এর চেয়ে অনেক কম। ঠিক আছে, যে রেঞ্জে আমরা আলোক রশ্মি দেখতে পাই 400 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, এর চেয়ে অনেক কম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এক্স রের। ঠিক আছে, এই কারণে এক্স রে আমরা দেখতে পাই না। এবার হচ্ছে এই লক্ষ্যবস্তুর গ নাম্বার, চিত্রে লক্ষ্যবস্তুর বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হচ্ছে আমরা যে প্রথম যে দুটা কোশ্চেন করছি না, ওইটার মতোই আর কি, বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাই না? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, মানে এল দেওয়া আছে, এল প্রাইম বের করতে বলছে আর কি। সূত্র হচ্ছে এম ইজ ইকুয়াল এল প্রাইম ডিভাইডেড বাই এল। এল দেওয়া আছে, এল প্রাইম বের করতে হবে, তার মানে তোমার আগে বিবর্ধনের মানটা জানতে হবে। বিবর্ধনের মান যদি জানো, তুমি এই ইকুয়েশনে বসাইলে এল প্রাইমের মান পেয়ে যাবা। এখন বিবর্ধন বের করার কোনো ওয়ে দেওয়া আছে কিনা এটা একটু দেখি। এখানে দেওয়া আছে হচ্ছে ওসি হচ্ছে 10 সেন্টিমিটার, ও থেকে সি পর্যন্ত, ও থেকে সি পর্যন্ত, অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ আর এর ভ্যালু, আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। যদি আর এর ভ্যালু দেওয়া থাকে, এফ এর ভ্যালু আমরা বের করতে পারবো, তাহলে এফ এর ভ্যালু হবে 5 সেন্টিমিটার, আর এর অর্ধেক, এফ এর ভ্যালু 5 সেন্টিমিটার। আর দেওয়া আছে সিপি, এই যে সিপি, সিপি হচ্ছে 12 সেন্টিমিটার, অর্থাৎ এল, এটা দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে, সিপি দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার, এল দেওয়া হচ্ছে 12 সেন্টিমিটার। আরেকটা জিনিস এখানে দেওয়া আছে, কিন্তু সরাসরি দেওয়া নাই, আমরা বুঝতে পারতেছি দেওয়া আছে। কি বুঝতে পারতেছি? দেখো এই ক্ষেত্রে বস্তুটা কোথায় আছে, আমাদের বক্রতার কেন্দ্রে দেওয়া আছে না, বস্তুটা তো বক্রতার কেন্দ্রে দেওয়া আছে, তাই না?
বস্তুটা দেওয়া আছে বক্রতার কেন্দ্রে। যদি বক্রতার কেন্দ্রে বস্তু দেওয়া থাকে তাহলে এই বস্তুর দূরত্ব দর্পণ থেকে এই বক্রতার ব্যাসার্ধের সমান, তাই না? এই যে বস্তুটা বক্রতার ব্যাসার্ধের সমান দূরত্বে আছে, যেহেতু বস্তুটা বক্রতার কেন্দ্রেই আছে, তাহলে বস্তুর দূরত্ব ইউ, এটা হচ্ছে তোমার এই যে বক্রতার কেন্দ্রের সমান 10 সেন্টিমিটার। তো এখান থেকে তুমি এম বের করতে ফেলতে পারো, এম ইজ ইকুয়াল ভি ডিভাইডেড বাই ইউ। এখন ভি এর মান কই থেকে পাবা? 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। 1/v হচ্ছে 1/f মাইনাস 1/u ইকুয়াল 1/f হচ্ছে 5 f এর মান হচ্ছে 5 মাইনাস u এর মান হচ্ছে 10। তাহলে এখানে পাবা হচ্ছে তুমি 1/10। 1/v ইকুয়াল 1/10, তার মানে v ইজ ইকুয়াল 10 সেন্টিমিটার। v ইজ ইকুয়াল 10 সেন্টিমিটার। দেখো তো ইউ এর মান হচ্ছে 10 সেন্টিমিটার, ভি এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। তার মানে সমান দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। বস্তু যত দূরে রাখছো বিম্ব তত দূরেই গঠিত হবে। এটা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ বক্রতার কেন্দ্রে মানে 3 নম্বর পজিশনে যদি বস্তু থাকে তাহলে বস্তুর দূরত্ব বিম্বের দূরত্ব সমান হয়। এটা আমরা পড়ে আসছি না থার্ড লেকচারে। তাহলে ইউ এর মান 10 সেন্টিমিটার, ভি এর মান 10 সেন্টিমিটার, এটা আমরা পেয়ে গেছি। তাহলে এম এর মান এখান থেকে বের করে ফেলো, ভি ইজ ইকুয়াল 10 ডিভাইডেড বাই 10, এম ইকুয়াল 10 ডিভাইডেড বাই 10 ইকুয়াল 1। তাহলে বিবর্ধনের মান হচ্ছে 1। বিবর্ধন ইকুয়াল এল প্রাইম ডিভাইডেড বাই এল, প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য। প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইম, বিবর্ধন 1 ইন্টু বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 12 ইকুয়াল 12 সেন্টিমিটার। ঠিক আছে, অর্থাৎ 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাবা। বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো, বিম্বের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, লক্ষ্যবস্তুকে এফ এবং সি এর মাঝখানে রাখলে, এই যে এফ এবং সি মানে 4 নম্বর পজিশনে রাখলে কি হবে? প্রশ্নচিত্র এঁকে ব্যাখ্যা করো, অবস্থান আকৃতি প্রকৃতি ব্যাখ্যা করো। 4 নম্বর পজিশনে রাখলে কি হবে? এই যে একটু আগেই পড়ে আসছে, এই যে এটা হচ্ছে আমাদের 4 নম্বর পজিশন। এই যে এটা 4 নম্বর পজিশনে বস্তু রাখলে কি হবে? এফ এবং সি এর মধ্যে এই যে এই ফোকাস এবং এই বক্রতার কেন্দ্র, এই দুটোর মাঝখানে রাখলে কি হবে? দুটোর মাঝখানে রাখলে আমরা একটা বাস্তব উল্টা বিবর্ধিত বস্তু দেখতে পাবো এবং প্রতিবিম্ব দেখতে পাবো, এবং এই প্রতিবিম্বের অবস্থান হবে হচ্ছে তোমার 2 নম্বর পজিশনে বক্রতার কেন্দ্রের বাইরে। চিত্রটা আঁকবা, কিভাবে আঁকছো ব্যাখ্যা করবা, দেন প্রতিবিম্ব কেমন হবে দেখায় দিবা। থার্ড লেকচারের পড়া। পরের কোশ্চেনে আসো, তড়িৎ প্রবাহ কাকে বলে? এটা আমাদের এই কোশ্চেনের এই অধ্যায়ের কোশ্চেন না। আলো, লাল আলোতে গাছের পাতা সবুজ পাতা কেমন দেখাবে, এটা আমাদের এই অধ্যায়ের কোশ্চেন না, এটা পরের অধ্যায়ের কোশ্চেন, প্রতিসরণ অধ্যায়ের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা। এই বি লক্ষ্যবস্তুটি দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হলে এর প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে ওকে, এবি লক্ষ্যবস্তুটি দর্পণের 8 সেন্টিমিটার পিছনে গঠিত হলে, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্বটা দেওয়া আছে 8 সেন্টিমিটার, ভি ইজ ইকুয়াল 8 সেন্টিমিটার, এবং গঠিত হয়েছে হচ্ছে দর্পণের পেছনে। দর্পণের পেছনে মানে অবাস্তব জগতে, তাহলে অবাস্তব প্রতিবিম্ব হচ্ছে মাইনাস, ভি এর মানটা নেগেটিভ, -8 সেন্টিমিটার। ঠিক আছে, ভি এর মানটা হচ্ছে -8। এবার বলছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো আর কি, এম ইজ ইকুয়াল এল প্রাইম ডিভাইডেড বাই এল। তাহলে তোমার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, বিবর্ধনের মানটা বের করতে হবে, তারপর আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্যটা বের করতে পারবো। এখন বিবর্ধনের মান কেমনে বের করব? ভি এর মান দেওয়া আছে, ইউ এর মান লাগবে, তাহলে এম ইজ ইকুয়াল ভি বাই ইউ, এটা দিয়ে আমরা বিবর্ধনের মান বের করতে পারবো। তাহলে ভি এর মান দেওয়া আছে, ইউ এর মান লাগবে, ইউ এর মান কেমনে বের করব? ইউ এর মান দেওয়ার হিন্টস, বের করার হিন্টস দেওয়া আছে। এখানে পি এফ হচ্ছে 4 সেন্টিমিটার, পি থেকে এফ পর্যন্ত, অর্থাৎ ফোকাস দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এফ ইজ ইকুয়াল 4, এটা বলা যায়। এফ ইজ ইকুয়াল হচ্ছে 4,
ভি হচ্ছে -8, তাহলে 1/u প্লাস 1/v ইকুয়াল 1/f, 1/u ইকুয়াল 1/f মাইনাস 1/v। এইটা এইখান থেকে 1/u ইকুয়াল 1/f এর মানটা বসাও 4, f এর মানটা 4, v এর মানটা হচ্ছে -8, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1/8, 1/4 প্লাস 1/8, এটা হবে হচ্ছে তোমার নিচে হচ্ছে 8, উপরে হচ্ছে 2 + 1 3, তাহলে ইউ এর মানটা হচ্ছে 8/3 সেন্টিমিটার। ইউ এর মান পেয়ে গেছি। ইউ এর মান যখন পেয়ে গেছি তাহলে বিবর্ধনের মান বের করো, মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ, মাইনাস ভি এর মান হচ্ছে কত, -8, ইউ এর মান হচ্ছে 8 ডিভাইডেড বাই 3, তাহলে এম এর মান আসতেছে হচ্ছে 3, এম ইকুয়াল 3 আসতেছে। এখন তুমি বিবর্ধনের মান পেয়ে গেছি। বিবর্ধনের মান যদি পেয়ে যাই, বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, বিম্বের দৈর্ঘ্য বের করতে পারবো না? বিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য, তাহলে বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম হচ্ছে এম গুণন বস্তুর দৈর্ঘ্য, এম এর মানটা 3, এম এর মান হচ্ছে 3, বস্তুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 5, তাহলে বিম্বের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, বিম্বের দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 15 সেন্টিমিটার। এবি বস্তুটিকে দর্পণের কোন অবস্থানে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে? সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে যদি বক্রতার কেন্দ্রে রাখো, তাহলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়। কিভাবে কিভাবে পাওয়া যায়? ধরো এই হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণে প্রধান অক্ষ আঁকো, এ হচ্ছে প্রধান অক্ষ, ফোকাস, এ হচ্ছে ফোকাস, এ হচ্ছে ধরো বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রে যদি তুমি বস্তু রাখো, এই বক্রতার কেন্দ্রে যদি বস্তু রাখো, তাহলে বক্রতার কেন্দ্রে বস্তু রাখার পর যদি সমান্তরালে আলোক রশ্মি আপতিত করো, এটা কোন দিক দিয়ে যাবে? এটা যাবে হচ্ছে তোমার ফোকাসের ভেতর দিয়ে যাবে, ফোকাসের ভেতর দিয়ে যাবে। ফোকাসের ভেতর দিয়ে যদি আলোক রশ্মি আপতিত করো, এটা যাবে কোন দিক দিয়ে? দেখো চিত্র মিলে নাই, দেখছো চিত্র মিলে নাই, চিত্রটা আঁকি আগে, তারপরে বিন্দু দিব। ঠিক আছে, এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো তোমরা, আগে চিত্র আঁকবা তারপরে বিন্দু দিবা। ধরো এইখানে আমরা বস্তু রাখছি, ঠিক আছে, এইখানে বস্তু রাখার পরে এটা এইখানে প্রতিবিম্ব দিবে, এখানে সমান আকারের প্রতিবিম্ব দিবে। ওকে, এবার বিন্দু দাও। যদি বক্রতার কেন্দ্রে যদি ইয়া থাকে, বস্তু থাকে, তাহলে তোমরা এই টেকনিক অ্যাপ্লাই করতে পারো। আগে প্রতিবিম্ব আঁকবা, তারপরে বিন্দু দিবা। এটা হচ্ছে তোমাদের আর বিন্দু, এটা হচ্ছে তোমাদের এফ বিন্দু। ঠিক আছে, যদি বক্রতার কেন্দ্রে এরকম আলোক রশ্মি থাকে, তাহলে তোমরা এইভাবে আঁকতে পারো। বক্রতার কেন্দ্রে যদি আলোক রশ্মি থাকে, তাহলে তোমরা এইভাবে আঁকতে পারো। এখান থেকে যে অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হয়ে এইভাবে প্রতিফলিত হবে। আর ফোকাসের ভেতর দিয়ে, এই যে ফোকাসের ভেতর দিয়ে আলোক রশ্মি যদি আপতিত হয়, তাহলে অক্ষের সমান্তরাল প্রতিফলিত হবে, যেটা মিলিত হবে এখানে। তাহলে প্রতিবিম্ব গঠিত হবে, যেখানে বস্তুটা ছিল, যেখানে বস্তুটা ছিল ওইখানে প্রতিবিম্ব গঠিত হবে। এবং প্রতিবিম্বের আকার আকৃতি কেমন হবে? ওই লক্ষ্য বস্তুর সমান। ঠিক আছে, ব্যাখ্যা করবা কিভাবে আঁকছো। যে এ বিন্দু থেকে ডি বিন্দু বরাবর একটা আলোক রশ্মি গেল, এটা ডিই পথে প্রতিফলিত হইল। এ বিন্দু থেকে এফ এর ভিতর দিয়ে আবার এ এফ বরাবর একটা আলোক রশ্মি যদি আপতিত হয়,
ওটা হচ্ছে এফ জি পথে প্রতিফলিত হবে, দুইটা মিলিত হয় হচ্ছে এ প্রাইম বিন্দুতে, তাহলে এ প্রাইম বিন্দু হচ্ছে এ বিন্দুর প্রতিবিম্ব। এইভাবে করে এই আর এ যে ধরো এখানে পি এ, এই পি এ বস্তুর যে প্রতিবিম্ব এটা হবে পি এ প্রাইম। তাহলে প্রতিবিম্বটা হবে হচ্ছে তোমার ওই মূল লক্ষ্যবস্তু যেখানে ছিল ওইখানেই গঠিত হবে, এবং বাস্তব হবে উল্টা হবে, আর হচ্ছে ওই প্রতিবিম্বের এই লক্ষ্যবস্তুর সমান প্রতিবিম্ব গঠিত হবে। এটা একে দেখায় দিবা, ব্যাখ্যা করবা, ঠিক আছে? এটাই চাইছে আর কি, সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে দর্পণের কোন অবস্থানে রাখলে, এই যে বক্রতার কেন্দ্রে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়।